too much and too many. Is there any very specific and understandable difference between the two? Who can say it? Where is the difference? The main difference? Too The much main difference can and be, too many. hello sir. Bolo. So too much may be used before the uncountable nouns, Yes. and many can be used before the countable noun. This can be one of the differentiation. Yes. You know that much and many are actually used as adjective in positive degree, but both of them use more in comparative degree, তাই না? দেখো, তাহলে এই ক্ষেত্রে এখন কি কথাটা বুঝতে পেরেছো পার্থক্যটা কোন জায়গায়? এবং এটা কত নম্বর পেজে আছে বলো তো? রমজানের সমস্যা ছিল তাই না? স্যার বলছি। আচ্ছা, একটু বলো তো। এই যে টু মাচ আর টু মেনি, এটাই তো নাকি? স্যার 41 পেজ। মানে এইটা তো না? এই যে এখানে দেখা যাচ্ছে টু জি স্যার, টু এটা। মাচ অ্যান্ড টু মেনি, টু মাচ অ্যান্ড টু মেনি। এখানে আমাদের মেন প্রবলেমটা হচ্ছে কি, দেখো বলা হচ্ছে কি এই জায়গায় যে টু মাচ আমরা ইউজ করি উইথ আ কাউন্টেবল নাউন, নট টু মেনি উইথ অ্যান আনকাউন্টেবল নাউন। এইটাকে কি করতে হবে, আমরা উল্টায় না ফেলি, এটা বলছি কিনা, উই অলসো মাস্ট বি শিওর নট টু ইউজ টু মাস উইথ আ কাউন্টেবল নাউন, তাই না? মানে এখানে ওরা কথাটা একটু ঘুরিয়ে বলেছে, এখানে একটু প্রবলেম হয়ে গেছে যে টু মাস আমরা কাউন্টেবল নাউনের আগে ইউজ করব না, আর টু মেনি আনকাউন্টেবল নাউনের আগে ইউজ করব না। তার মানে কি, কথাটা উল্টা, যে কাউন্টেবল নাউনের পূর্বে আমরা টু ম্যানি ইউজ করব, আর আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা টু মাস ইউজ করব, এই তো। যেমন এইখানে দুটো উদাহরণ দিয়েছে, যেমন পিচ, এইটা কিন্তু কাউন্টেবল নাকি আনকাউন্টেবল বলো তো? আচ্ছা, তাহলে ওটাকে বন্ধ করে দাও। আনকাউন্টেবল। হ্যাঁ, না, পিচ হচ্ছে কিন্তু কাউন্টেবল। দেখো এস বাই এস আছে না? এই যে এস বাই এস থাকলেই তো আমরা বুঝি এটা কাউন্টেবল নাউন হবে, তাই না? অতএব কাউন্টেবল নাউনের পূর্বে আমরা ম্যানি ইউজ করব। আর ফার্নিচার কিন্তু আনকাউন্টেবল নাউন, সেই ক্ষেত্রে আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা ম্যানি ইউজ করব না, করব কি মাছ। ঠিক আছে? যেমন আমি এখন একটা উদাহরণ দিই, এখন কি ইউজ করবো আমরা এই জায়গায়, যে হি হ্যাজ টু মাছ অবলিক, কোনটা আমরা ইউজ করবো এই জায়গায় বলো? টু মাচ স্যার। টু মাছ, তাই তো? Too মানি much. ইজ Yes, sir. আনকাউন্টেবল নাউন, উই হ্যাভ টু ইউজ মাছ। But if I use he has too much oblique many friends, তা কোনটা ইউজ করবো এখানে আমরা? Many. টু মেনি, The তাই তো? friends is countable. কাউন্টেবল নাউন ফ্রেন্ডস। সো দিস ইজ দ্য ডিফারেন্স। Fewer and less, that is the same thing happens in this case of fewer and less. Fewer will be before countable noun and less will be before uncountable noun. Okay, the conventional rule regarding less and fewer, less means কম, এখানে ছিল কি মাছ মানে বেশি, ম্যানি মানেও বেশি, মানে অনেক, মাছ মানেও অনেক, ম্যানি মানেও অনেক, কিন্তু একটা কাউন্টেবল নাউন একটা আনকাউন্টেবল নাউন। ফিওয়ার হচ্ছে কম, লেস মানেও কম। তাহলে কম অর্থে যদি ফ্রেন্ড কি কাউন্টেবল নাউন, তাই আমরা ফিয়ার ইউজ করেছি, আর মানি আনকাউন্টেবল নাউন, তাই আমরা লেস ইউজ করেছি। ঠিক আছে তো? রমজান, জি স্যার, ক্লিয়ার এখন। ওকে, ইজ দ্যার এনি ওয়ান হ্যাভিং এনি প্রবলেম ইন এনিথিং এলস? Okay, so we can go to our next page. 61, আমরা কত পেয়েছিলাম? 60,
68 67 to 68। ওকে, এইখানে আমরা ছিলাম, তাই না? তো পার্সোনাল প্রোনাউনের এই বিষয়গুলো আমরা নিশ্চয়ই দেখেছি। এখন পার্সোনাল প্রোনাউন্সের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে নাম্বার খেয়াল করা। সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার এটা তো আমরা জানি, তাই না? এগুলো নিয়ে তো আমাদের কোনো সমস্যা নাই। বলছে পার্সোনাল যে প্রোনাউনগুলো আছে তার ক্ষেত্রে আমাদের নাম্বারটা খুবই জরুরি। যেমন আই যখন আমরা ইউজ করি, ইফ ইউ ইউজ আই, সো ইট ইজ সিঙ্গুলার আর প্লুরাল, হুইচ ওয়ান? Sir, singular. 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 But when we want to say more than one person, in first person we use we. হ্যাঁ, তো এখানে সেটা বলা হচ্ছে। এখানে তো আমরা আর ওই করতে পারছি না, নাউনের মতো তো আর এস বাই এস যোগ করে আমরা প্লুরাল ফর্ম করছি না, তাই না? যেমন হি বা শি বা ইট, দিজ আর দ্য সিঙ্গুলার থার্ড পারসন প্রোনাউন, বাট হোয়েন ইউজ প্লুরাল তখন কি করি আমরা? প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কি ইউজ করছি? দে ইউজ করছি না? দেখো, দে, দেম, দিয়ার, এগুলো হচ্ছে কি জেন্ডার নিউট্রাল। মানে দে দিয়ে কি আমরা ছেলে বুঝবো না মেয়ে বুঝবো নাকি বস্তু বুঝবো, কোনটা? স্যার এটা নিরপেক্ষ স্যার, নিউট্রাল, নিউটার, তাই তো? নিউটার। মানে হচ্ছে যে কোনো ছেলে মেয়ে বা হচ্ছে বস্তু উভয়কে বোঝানো যেতে পারে থার্ড পারসন প্লুরাল ফর্মের ক্ষেত্রে। বাট সিঙ্গুলারে গিয়ে আমরা কিন্তু এই তিনটা বিষয় খেয়াল করি, এই তিনটা। আর সেকেন্ড পার্সনে গিয়ে তো সিঙ্গুলার হোক আর প্লুরাল ফর্ম হোক সব আমরা এটাই ইউজ করি। ফার্স্ট পার্সনে গিয়ে আবার সিঙ্গুলারের ক্ষেত্রে এইগুলো, প্লুরাল ফর্মের ক্ষেত্রে এগুলো ইউজ করি, তাই না? তো এগুলো আমাদের খুবই কমন বিষয়। তো তাই এখানে বলছে দেখো যে গ্রামাটিক্যাল নাম্বার ইন ইংলিশ সিম্পলি মিনস হোয়েদার সামথিং অর সামওয়ান ইজ সিঙ্গুলার অর প্লুরাল, এটাই। দ্যাট ইজ দেয়ার ওয়ান অফ সামথিং অর সামওয়ান, একটা নাকি আর দেয়ার মোর দ্যান ওয়ান, মানে প্লুরাল। দিস ইজ আনসার্ড বাই দ্য প্রোনাউন্স অ্যান্টিসিডেন্ট। এটা মেনলি প্রোনাউনের অ্যান্টিসিডেন্টই বলে দিবে যে আসলে আমরা সিঙ্গুলার ইউজ করব নাকি প্লুরাল ফর্ম ইউজ করব, তাই না? এখন মনে করো আমি এখানে লিখলাম যে আই হ্যাভ বট সাম বুকস, আই হ্যাভ বট সাম বুকস অ্যান্ড I have started reading it or them, কোনটা? আমরা এটা কোনটা ইউজ করবো? তো ইট ইউজ করবো আর দেম ইউজ করবো? স্যার দেম ইউজ করতে হবে। দেম, বিকজ দেম দিয়ে কাকে বোঝাচ্ছে? Books. বুকসকে, তাই না? হ্যাঁ, দেমস আর রেফারিং টু বুকস, দিজ আর বস্তুবাচক অ্যান্ড প্লুরাল ফর্ম। সুতরাং আমরা এখানে কোনটা ইউজ করব সেটা আসলে তার অ্যান্টিসিডেন্ট বলে দিবে। তাহলে দেমের অ্যান্টিসিডেন্ট কি? এই বুকস, তাই না? আচ্ছা, তো ঠিক আছে, এগুলো আমরা একটু দ্রুত যাচ্ছি, এগুলো খুবই সিম্পল বিষয়। স্যার অ্যান্টিসিডেন্ট হলে কি দুই পাশে একই টেন্স হবে? টেন্সের সাথে অ্যান্টিসিডেন্টের কোনো সম্পর্ক নেই, তাই তো? নাউনের সাথে প্রোনাউনের সম্পর্ক, টেন্সের সাথে এর কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? আচ্ছা বলো তো, টেন্সকে প্রভাবিত করে কি সাবজেক্ট নাকি অবজেক্ট, নাকি আসলে Sir, subject. আসলে টেন্সকে প্রভাবিত করে সাবজেক্টও না অবজেক্টও না। দিস অ্যাকচুয়ালি ডিপেন্ড অন দ্য টাইম হোয়েন অ্যাকচুয়ালি সামথিং হ্যাপেন, ঠিক আছে? তো টাইমের উপর ডিপেন্ড করবে যে আসলে সাবজেক্ট আই বলে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করবো, হি বলে আমরা পাস্ট টেন্স ইউজ করবো, এরকম কোনো ব্যাপার আছে নাকি বলো তো? না স্যার। হ্যাঁ, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। ব্যাপারটা হচ্ছে সাবজেক্ট হ্যাজ ডান সামথিং অ্যান্ড অ্যাকচুয়ালি টেন্স রেফার্স টু হোয়েন দ্যাট অ্যাক্টিভিটি ওয়াজ ডান অর ইজ ডান অর উইল বি ডান। এটা কি ভবিষ্যতে করা হবে নাকি করা হয়েছে নাকি করা হচ্ছে, এটা নির্ভর করছে হচ্ছে তোমার কাজটা কখন হচ্ছে, টাইম এর উপর ডিপেন্ড করে। অতএব এটা সাবজেক্টের দ্বারা প্রভাবিত না, অবজেক্টের দ্বারা না, কারো দ্বারাই না। তবে হতে পারে অ্যাডভার্বের দ্বারা, কারণ আমরা উই নো দ্যাট দেয়ার আর সাম অ্যাডভার্বিয়াল or some phrase or words which actually indicate the time. যেমন yesterday বোঝালে আমরা কি বুঝি? yesterday Past tense. past tense, tomorrow বোঝালে future tense, Future at tense. present বোঝালে present continuous tense, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে recent বোঝালে বা just now বোঝালে present perfect tense. So these are the adverbs which actually refers to the time of the verb. Then we can change according to the adverb our tense. But when there is no indication, there is no phrase or there is no words which actually refers to the time, then we have to mean
আওয়ার অ্যাক্টিভিটি, মানে কখন আমি কাজটা করেছি। এটা দিয়ে বোঝাচ্ছি কি বইটা আমার সাথে আছে, আমার কেনা হয়ে গেছে, আই হ্যাভ বট। সো হুইচ সেন্স ইউ আর অ্যাকচুয়ালি গোয়িং টু সে, এটার উপর ডিপেন্ড করে। অতএব বুকস সিঙ্গুলার না প্লুরাল ফর্ম নাকি অ্যান্টিসিডেন্ট কি, এর উপরে টেন্সের সাথে কোনো সম্পর্ক নেই, মনে থাকবে। আচ্ছা, তো জি স্যার। আমরা একটু কাজে চলে আসি। দেখো, দিস ইজ আনসার্ড বাই দ্য প্রোনাউন্স অ্যান্টিসিডেন্ট, দ্য ওয়ার্ড অর ফ্রেজ অর ক্লজ। যে কোনো অ্যান্টিসিডেন্ট কিন্তু প্রোনাউনও হতে পারে, তাতে একটা সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, এটা একটা ফ্রেজ হতে পারে, একটা ক্লজ হতে পারে, দ্যাট ইন্ডিকেটস হোয়াট প্রোনাউন শুড বি ইউজড অ্যান্ড ইন হোয়াট ফর্ম। ওকে, ফর নাউন্স উই ইউজুয়ালি জাস্ট অ্যাড অ্যান এস টু দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড টু সিগনিফাই দ্যাট ইট ইজ প্লুরাল। তাহলে আমরা নাউনের ক্ষেত্রে কি করি, কখনো কখনো এস যুক্ত করে আমরা প্লুরাল ফর্ম করি। এটা কি সবসময় ঘটে যে সবসময় আমরা এস যুক্ত করি? সেই জন্য বলছে দো দেয়ার আর ম্যানি এক্সেপশন টু দিস, দেয়ার আর সাম ওয়ার্ড ইন হুইচ উই চেঞ্জ জাস্ট সাম লেটার্স টু মেক দেম প্লুরাল, অথবা উই কিপ দ্য সেম অর ইউজ দ্য সেম ওয়ার্ড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, তাই তো? সিঙ্গুলার প্লুরাল দুটো হিসাবে কিন্তু আমরা একই ওয়ার্ড ইউজ করি, এরকম একটা ব্যতিক্রম রয়েছে। তবে পার্সোনাল প্রোনাউন্স হাউএভার হ্যাভ স্পেসিফিক ইনফ্লেকশন। ইনফ্লেকশন শব্দটা দিয়ে আমরা কি বুঝছিলাম বলো তো? ইনফ্লেকশন বলতে আমরা, মনে আছে সে প্রথম দিকে পড়েছিলাম? So different forms of word এরকম নাকি? আমরা পড়েছিলাম ইনফ্লেকশন, কনজুগেশন। আমরা একটু আগে দেখে আসি আবারও, হ্যাঁ, ওয়ার্ডটাকে রেফার ব্যাক করি। এই যে প্রথম দিকেই কিন্তু আমরা বলেছিলাম যে অ্যাকচুয়ালি হোয়েন উই, আচ্ছা কি গেল এটা, হ্যাঁ, এই যে দেখো এখানে ইনফ্লেকশন, ইনফ্লেকশনটা আসলে, ইনফ্লেকশন হলো কি ওয়ার্ডের বিভিন্ন ফর্ম। আর এই ইনফ্লেকশনকে আমরা দুইভাবে পাচ্ছিলাম, একটা হচ্ছে কি কনজুগেশন, আর একটা হচ্ছে কি ডিক্লেনশন, তাই না? এখন কনজুগেশন কার সাথে ডিপেন্ড করে? ভার্বের সাথে। আর ডিক্লেনশন নির্ভর করে কি ভার্ব ছাড়া অন্যান্য যে ওয়ার্ড আছে সেগুলোর ক্ষেত্রে। তাহলে দেখো ভার্বসের যে পরিবর্তন সেটাকে আমরা বলছি কনজুগেশন, আর নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ভিতরে যে পরিবর্তন সেগুলোকে আমরা বলছি কি ডিক্লেনশন। আর এই যে ওয়ার্ডের যে ফর্মেশন, এই ফর্মগুলোকে আমরা সরাসরি কি বলছি? ইনফ্লেকশন, তাই না? যে ইনফ্লেকশন কি? দ্য প্রসেস বাই হুইচ ওয়ার্ডস আর চেঞ্জড ইন ফর্ম টু ক্রিয়েট নিউ মিনিং অর স্পেসিফিক মিনিংস। তার মানে একটা ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করার জন্য আমরা যে পরিবর্তনটা করছি এইটাই হচ্ছে আমাদের ইনফ্লেকশন। তার মানে আমরা গতদিন যে অ্যাডজেক্টিভ থেকে নাউন বা ভার্ব থেকে নাউন শিখলাম, এগুলো কি ইনফ্লেকশন কিন্তু, হ্যাঁ। যেমন আমি যদি এখন বলি, মনে করো লিখলাম হচ্ছে ওয়ার্ক, এই শব্দটার সাথে আমি যদি ওয়ার্ক করি, আবার এই শব্দটার সাথে যদি আমি ওয়ার্কিং করি, এই দুটার মধ্যে কি পার্থক্য জানা গেছে? কোনটা আসলে, দুটাই তো ইনফ্লেকশন হয়েছে নাকি? ওয়ার্ক থেকে ওয়ার্ক করেছি, একটা নতুন শব্দ, ওয়ার্ক থেকে ওয়ার্কিং করেছি, দুটা, এটাও একটা নতুন শব্দ। বাট দ্য প্রবলেম ইজ, এই ওয়ার্ক যখন করেছি তখন ভার্ব কিন্তু ভার্ব ফর্মেই আছে, ভার্ব কিন্তু ভার্ব ফর্মেই আছে, তাই না? আর যখন ভার্ব ফর্মেই থাকবে তখন তাকে আমরা কি বলবো? কনজুগেশন, মানে ভার্বের ভিতরে পরিবর্তন, বিশেষ করে টেন্সের পরিবর্তন, হ্যাঁ, এটা হচ্ছে কনজুগেশন। আর যখন আমরা নাউন করব, আর কি মেইনলি নাউনে রূপান্তর করব, নাউনে আনবো, তখনই আমরা করব কি ডিক্লেনশন। তাহলে এই ক্ষেত্রে কোনটা কনজুগেশন আর কোনটা ডিক্লেনশন বলো তো, এই ওয়ার্ক আর ওয়ার্কিংয়ের মধ্যে? স্যার প্রথমটা কনজুগেশন। কনজুগেশন, তাই তো? ভার্বের ভিতরে যে পরিবর্তনগুলো, মানে ভার্বের টেন্স পরিবর্তনের ক্ষেত্রে। আর যখন আমি অন্যান্য ওয়ার্ডকে নাউনে রূপান্তর করব বা নাউনের সিঙ্গুলার প্লুরাল করব, তখন যেটা হবে সেটা হবে কি ডিক্লেনশন। ডিক্লেনশন। ডিক্লেনশন হয়ে যাবে। তো এইটাই ওখানে বলা হচ্ছে যে ইনফ্লেকশন করার মাধ্যমে আমরা কিন্তু পরিবর্তনগুলো মেইনলি করে থাকি। सर वर्कर हो तो मे बी डिक्लेरेशन। সরি বলো, হ্যাঁ, वर्कर हो तो मे बी डिक्लेरेशन। ওয়ার্কার, হ্যাঁ, ওয়ার্কার হলেও ডিক্লেনশন হবে, কারণ ওটা নাউনের ভিতরে আছে, তাই না? হ্যাঁ, আবার যদি ওয়ার্ককে আমরা নাউন হিসাবে ইউজ করি, আমি এটা বলতে পারি না যে আই হ্যাভ রেড দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার। এই ওয়ার্কসটা কি ভার্ব না নাউন বলো তো?
স্যার নাউন। নাউন, Noun, তাই sir. না? হ্যাঁ, তাহলে কি আমরা নাউন এস যোগ করে তার অ্যাক্টিভিটি বা বইকে বোঝাচ্ছি বা তার যে লেখাগুলোকে বোঝাচ্ছি, তাহলে এটাও কিন্তু এক ধরনের ডিক্লেনেশন। হ্যাঁ, আচ্ছা। তো আমরা এখন পার্সোনাল প্রোনাউনের এই দেখো ওয়ার্ডগুলো একটু খেয়াল করবা, তাহলে চর্চার মধ্যে চলে আসবে। তাহলে এই যে বলছে ডিফারেন্ট ফর্মস অফ দ্য ওয়ার্ড, এই ফর্মসগুলোকে আমরা বলছি ইনফ্লেকশন, ডিপেন্ডিং অন হোয়েদার দে আর সিঙ্গুলার অর প্লুরাল। ফর দ্য মোস্ট পার্ট অনলি দ্য ফার্স্ট পার্সন অ্যান্ড থার্ড পার্সন প্লুরাল পার্সোনাল প্রোনাউন্স হ্যাভ প্লুরাল ফর্মস। দেখো খেয়াল করো, একমাত্র ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন পার্সোনাল প্রোনাউনের প্লুরাল ফর্ম আছে। দ্য অনলি প্লুরাল সেকেন্ড পার্সন প্রোনাউন ইজ দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন ইয়োর সেলফস। তার মানে ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনের আলাদা করে প্লুরাল ফর্ম দেওয়া আছে, কিন্তু সেকেন্ড পার্সনের কি আলাদা করে কোনো প্লুরাল ফর্ম দেওয়া আছে? No, sir. একমাত্র ইয়োর সেলফস এই শব্দটা বাদ দিয়ে, বাকি কিন্তু ইউ দিয়েই আমরা বুঝবো সিঙ্গুলার অথবা প্লুরাল, তাই না? হ্যাঁ, তো তাই বলছে যে এই সেকেন্ড পার্সন প্রোনাউনের ক্ষেত্রে ডন্ট ইনফ্লেক্ট ফর নাম্বার, নাম্বারের ক্ষেত্রে কোনো ইনফ্লেকশন ঘটে না। or you sometimes have to use information from another part of the sentence or paragraph to determine if it is plural or singular. তাহলে আমি যে ইউটাকে ব্যবহার করব সেন্টেন্সে, এই ইউটা সিঙ্গুলার না প্লুরাল সেটা কিভাবে বুঝবো আমরা? বলো। আমি বললাম আই হ্যাভ মেট ইউ, এই ইউটা সিঙ্গুলার না প্লুরাল ফর্ম, কীভাবে বুঝবো? এটা বুঝতে Full হবে paragraph পড়ে, স্যার। হ্যাঁ, পুরোটা মানে আগের আগের যে অ্যান্টিসিডেন্ট বা আগের যে যাদেরকে বোঝাতে আমি ইউ ইউজ করছি তাদেরকে মাধ্যমে বুঝতে হবে, তাদের মাধ্যমে বুঝতে হবে যে ওয়েদার দে আর সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম। এখন যদি আমি বলি যে ম্যানি অফ ইউ ওয়ার ওয়েটিং ফর মি হেয়ার অ্যান্ড নাও আই হ্যাভ মেট ইউ। এখন এই ইউটা কি বলো দেখি? স্যার এখানে প্লুরাল। প্লুরাল, স্যার। প্লুরাল ফর্ম, তাই না? সরি, মেট হবে এখানে, এখানে হচ্ছে প্লুরাল, কারণ ম্যানি অফ ইউ, ম্যানি অফ ইউ মানে কি অনেকেই, তোমরা অনেকেই এখানে আমার জন্য অপেক্ষা করছিলা, আর এখন আমি তোমাদের সাথে সাক্ষাৎ করেই ফেলেছি। সো দ্যাট ইজ সেড হেয়ার যে ইউ সামটাইমস হ্যাভ টু ইউজ ইনফরমেশন ফ্রম অ্যানাদার পার্ট অফ দ্য সেন্টেন্স অর প্যারাগ্রাফ টু ডিটারমাইন ইফ ইট ইজ প্লুরাল অর সিঙ্গুলার। Unfortunately, there is no rule to how personal pronouns change when they become plural. You simply have to memorize them. এটা তাহলে মেমোরাইজেশন ছাড়া আসলে এখানে কিছু করার নেই, কখন তুমি এটা ইউজ করবা। ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ হোয়েদার ইউ আর রেফারিং টু সিঙ্গুলার পারসন অর মোর দ্যান ওয়ান পারসন। হ্যাঁ, যেমন এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছে, জাস্ট রিড দিস এক্সাম্পলস বাই ইয়োর সেলফ। হ্যাঁ, একটু পরে দেখি কি বলতে চাচ্ছে এখানে। স্যার, হুম, স্যার ওই যে আমরা তো স্যার হচ্ছে ডাবল পজিটিভ হিসেবে ইয়োরস ও ইউজ হুম, ইউজ হুম, করি, হুম, তাই না হুম, স্যার? হুম, হুম। তো ইয়োর সেলফ আর ইয়োরস, ইয়োরসটাকে কি আমরা প্লুরাল বলতে পারবো না না স্যার? না না, এটা প্লুরাল বলা যাবে না। দিস ইজ জাস্ট রেফার্স টু পার্সোনাল প্রোনাউনের ইয়া ডাবল বলবো, পজিটিভ। হ্যাঁ, ডাবল পজেসিভ বা প্রোনাউন ফর্ম। যখন আমরা বলছি ইয়োর, তখন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, এটা বলা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাই তো, পজেসিভ অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ, কারণ এরপরে অবশ্যই একটা নাউন বসাতে হবে। আর যখন আমরা বলছি ইয়োর্স, দেন উই কল ইট পজেসিভ প্রোনাউন। ওকে, ওকে স্যার। this is not just for this is not for plural form, rather it is just for possessive pronoun. ওকে স্যার। Okay, so please read these examples, what actually they say we can understand by these examples. Okay, মানে ব্র্যাকেটের ইয়াগুলো দেখে একটু বোঝার চেষ্টা করো। দো দিজ আর ভেরি সিম্পল অ্যান্ড ইজি, but we are actually going to the hard line, okay, step by step.
ওকে, কমপ্লিটেড। এক্সাম্পলগুলো পড়ে ফেলেছ? জি স্যার। নাও ইয়োর টেস্ট ইজ হাউ উই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ইউ আর প্লুরাল ইন দেয়ার প্লুরাল ফর্ম। কীভাবে বুঝবো যে এই ইউ যে ইউজ করা হয়েছে এগুলো প্লুরাল ফর্ম? কোনটা দেখে বুঝবো বলো তো? স্যার প্রথমের অংশ দেখে, কোথায়? যেমন স্যার এখানে দে ক্যান টেল ইউ, স্যার এখানে আমার একটা কোশ্চেন হচ্ছে স্যার, এখানে দে যখন ইউজ করতেছি স্যার, দে কান টেল ইউ, এখানে কি আমরা ইউ কে তোমাদের বলতে পারবো স্যার? না, এটা তারা ওই জন্য আমি তোমার, বললাম যে আসলে এটা নির্ভর করছে, তুমি তো পুরো সেন্টেন্সটা পড়েছো। সো ফাইন্ড জি আউট স্যার। দ্য রিজন হোয়াই উই হ্যাভ কল্ড ইউ অ্যাজ ইন দেয়ার ইন ইটস অর ইন দেয়ার প্লুরাল ফর্ম। আসলে এটা হয়েছে ইয়োর সেলফসের দ্বারা। এখানে ইয়োর সেলফস কি? প্লুরাল ফর্মে রিফ্লেক্সিভ না? প্রোনাউন। হ্যাঁ, রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যান্ড দে আর ইন দেয়ার প্লুরাল ফর্মস। প্লুরাল ফর্ম আছে না এটা? জি স্যার। তাহলে অতএব তাহলে ইউটা কিসে আছে আমরা বুঝবো? প্লুরাল প্লুরাল ফর্মে আছে। ফর্মে। তাহলে আমি আরেকটা এখানে বাংলা অর্থটা কেমন হবে স্যার? আচ্ছা আমি আসছি। এখানে এই বলছে দে সেন্টেন্সটার কান বাংলা। টেল ইউ হোয়াট ইট উইল বি লাইক। বলছে তারা তোমাদের বলতে পারবে না আসলে এটা কেমন হবে। হোয়াট ইট উইল বি লাইক মানে এটা কেমন হবে। ইউ উইল জাস্ট হ্যাভ টু ফাইন্ড আউট ফর ইয়োর সেলফস, এটা তোমাদেরকেই খুঁজে বার করতে হবে। ঠিক আছে তো? ওকে স্যার। ইউ উইল আচ্ছা জাস্ট হ্যাভ টু ফাইন্ড আউট ফর ইয়োর সেলফ, তোমাদের জন্য মানে তোমরা নিজেরাই এটা খুঁজে বার করবে। এখন ইয়োর সেলফ দ্বারা আমরা বুঝছি, মনে করো এখন আমি একটা উদাহরণ লিখলাম যে ইউ মাস্ট ডু ইট ইয়োর সেলফ। এখন ইউটা সিঙ্গুলার না প্লুরাল ফর্ম বলো তো? স্যার সিঙ্গুলার। সিঙ্গুলার। এখন আমি যদি লিখি ইউ মাস্ট ডু ইট হুম ইয়োর সেলফস, তখন প্লুরাল স্যার। এইটা ঠিক আছে তো? আরে বাবা, তো এইভাবে মানে মোট কথা হলো প্রোনাউনের ক্ষেত্রে যেহেতু এর কোনো সিঙ্গুলার প্লুরাল ফর্ম বোঝা যাচ্ছে না, তাই তার আগে পিছে তাকায় বুঝতে হবে যে ইউটার ক্ষেত্রে অন্তত এটা সিঙ্গুলার নাকি প্লুরাল ফর্ম। হ্যাঁ, আর সেখানে কিছু কুইজ আছে, কুইজগুলো একটা একটা করে ধরি, দেখি তোমরা কি বলো। হুইজ পার্সোনাল প্রোনাউন্স ক্যান বি ইনফ্লেক্টেড ফর নাম্বার, মানে নাম্বার দ্বারা ইনফ্লেক্টেড করা যাবে কোন কোন প্রোনাউনগুলো? স্যার ই নাম্বার হবে, বি এন্ড সি। অল অফ দেম সবগুলো তো করা যায় না, তাই না? না স্যার। ফার্স্ট পারসন এবং থার্ড পারসন করা যায়, এটা হতে পারে। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো সবগুলোই হয়, তবে সেকেন্ড পারসনে তো হয় না, তাই না? সেকেন্ড পারসনে কিন্তু স্যার। ইনফ্লেক্টেড হয় না। তার মানে আমরা যদি বলি বি এবং সি, এই দুটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এটা ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি ঘটনাটা? জি স্যার। জি স্যার। ওকে, দেন সেকেন্ড কোশ্চেন। Which of the following sentences has at least one pronoun that is plural? ডি নাম্বার স্যার। কত, ডি না বি? ডি স্যার। এটা হুম নাকি এটা, কোনটা? শেষেরটা। ঢাকা না বাংলাদেশ? স্যার ঢাকা ঢাকা। ঢাকা। ওকে, ঢাকা স্যার। সো অল অফ ইউ, হ্যাঁ, অল অফ ইউ। সো all word indicates that you here is in its plural form. Okay. Then 3 number question. Which of the following is the plural form of the second person reflexive pronoun? So that is the very easy question. Second person reflexive. Which one? America. স্যার স্যার এ, ডি। আমেরিকা। America. আমেরিকা স্যার। America. Second person যেহেতু মানে বলতেছে হ্যাঁ। 4. What is the plural form of the first person possessive pronoun? এই যে ফার্স্ট পারসন পজিটিভ প্রোনাউন হচ্ছে মাইন, এই মাইনের প্লুরাল ফর্ম কোনটা? ইন প্রোনাউন
form, which one will use? My, sir. No, my is singular. Ours. Our Canada or America? Which one? Canada. Canada. Okay. Yes. Hmm. Because you know, if we just say that is I, me, my, mine. So these are the singular. But if we want to make it plural, we have to use we, us, our, and ours. Okay. So mine এর plural form কোনটা? Ours. আওয়ার্স, মায়ের plural form কোনটা? Our. আওয়ার, মেয়ের হচ্ছে আস আর আয়ের হচ্ছে উই। সো দ্যাট ইজ দ্য কোশ্চেন। সো হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফার্স্ট পারসন পজিটিভ প্রোনাউন মাইন? তাহলে মাইনের প্লুরাল ফর্ম নিশ্চয়ই আওয়ার্স হবে, তাই না? আচ্ছা, এটা ঠিক দেখো। এবার আমরা চলে আসি আরেকটু বিস্তারিত আলোচনাতে। পার্সোনাল প্রোনাউন্স। সো প্রথমে আমরা আসছি কোথায়? পার্সনস, সেটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন। সো পারসন, how many persons are there? Third person, 3 persons. There are 3 persons. So actually why the persons are used? বলো তো পার্সন কথাটা কেন আসে এই ক্ষেত্রে? পার্সন কথাটা আসে সেটা নির্ভর করছে এই ভাষাতে কথা যে বলছে সে এর ভিতরে আছে কিনা, যার সাথে কথা বলা হচ্ছে মানে যে শুনছে সে এর ভিতরে আছে কিনা, অথবা যে কথা বলছে অথবা যে শুনছে তার থেকেও বাইরের কেউ আছে কিনা। সবসময় এই 3টা পার্সনই থাকে। এক ব্যক্তি কথা বলে, এক ব্যক্তি কথা শোনে, আর এমন একজন ব্যক্তি থাকে বা পার্সন থাকে যে হচ্ছে কি কথোপকথনে নাও থাকতে পারে। ঠিক আছে তো? সো ডিপেন্ডিং অন দিস সেন্স পার্সনস আর অফ 3 কাইন্ডস: ফার্স্ট পার্সন হু স্পিক, সেকেন্ড পার্সন হু লিসেন, অ্যান্ড থার্ড পার্সন অ্যাকচুয়ালি অ্যাবাউট হুম দ্য ফার্স্ট পার্সন অ্যান্ড সেকেন্ড পার্সন আর টকিং। তাই তো? তাহলে কার সম্পর্কে কথা বলা হচ্ছে? সো গ্রামাটিক্যাল পার্সনস রেফার্স টু দ্য পার্সপেক্টিভ অফ পার্সোনাল প্রোনাউন্স ইউজ টু আইডেন্টিফাই আ পার্সন ইন স্পিচ অ্যান্ড টেক্সট। সো দ্যাট ইজ ইট ডিস্টিংগুইশ বিটুইন আ স্পিকার, স্পিকার হবে কি ফার্স্ট পার্সন, অ্যান অ্যাড্রেসি দ্যাট ইজ দ্য লিসেনার সেকেন্ড পার্সন, অ্যান্ড আদার্স দ্যাট ইজ বিয়ন্ড দ্যাট, মানে এর বাইরে স্পিকার এবং লিসেনার এর বাইরে যা থাকবে সবই হয়ে যাবে কি থার্ড পার্সন, তাই না? সেখানে আমরা অলরেডি জেনেছি সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম কি, এগুলো তোমরা একটু বাসায় পড়ে নিবা, এটা তোমাদের কাজ দিলাম। হ্যাঁ, ঠিক আছে তো? কারণ Okay, sir. দিজ আর ভেরি ইজি, জি স্যার। এগুলো তোমরা একটু পড়ে নিবা। সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও তোমরা পড়বা, কারণ এই কথাগুলো হয়েছে তার ভিতরে প্রত্যেকটা, আমি বলেছি কি প্রত্যেকটা ফুল স্টপ, সেমিকোলন, কোলন, উদাহরণ সবগুলো পড়বা, কিন্তু যে কোথাও বুঝতে অসুবিধা হলে বলবা। এইখানে আমরা একটু আসছি সেকেন্ড পার্সনের ক্ষেত্রে। আমরা থার্ড পার্সনের ক্ষেত্রে কিন্তু এই কথাটা পেয়েছিলাম, পরে আসছি। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করে থাকি। একমাত্র প্লুরাল ফর্ম হচ্ছে আমাদের এই ইয়োর সেলফ, তাই না? সেকেন্ড পার্সনের ক্ষেত্রে একমাত্র প্লুরাল। আচ্ছা, এগুলো কী নির্দেশ করে, কাকে নির্দেশ করে একটু খেয়াল করবা। ইউসেজ নোট, অর্থাৎ এখানে আমরা কীভাবে ব্যবহার করছি বিষয়টা। জেনেরিক ইউ, জেনেরিক ইউ এই শব্দটা আমরা অনেক সময় ইউজ করে থাকি, যে ইউ দিয়ে আসলে আমরা কোনো ইউকেই বোঝাচ্ছি না, মানে তুমি বলতে কাউকে বোঝাচ্ছি না, এটা জাস্ট জেনারেল অর্থে ওয়ান যেমন ইউজ করি ঠিক সেই রকমভাবে আমরা ব্যবহার করতে পারি। বলা হচ্ছে যে দ্য সেকেন্ড পার্সন প্রোনাউন্স আর অলসো অফেন ইউজ টু ইন্ডিকেট অ্যান আনস্পেসিফাইড পার্সন, মানে কোনো নির্দিষ্ট পার্সনকে নয়। দিস ইজ সামটাইমস রেফার টু অ্যাজ জেনেরিক ইউ অর ইম্পার্সোনাল ইউ অর ইনডেফিনিট ইউ। দিস ইজ লেস ফর্মাল দ্যান ইটস কাউন্টারপার্ট দ্য প্রোনাউন ওয়ান। ওই যে আমি তোমরা অনেক সময় উত্তর লেখন, আমি বলি না যে এইখানে সেকেন্ড পার্সন ইউজ করা যাবে না, এখানে যদি আমরা সেকেন্ড পার্সন ইউজ করে ফেলি তাহলে টিচারকে নির্দেশ করা হয়ে যেতে পারে, তাই না? কিন্তু তোমরা যখন প্রশ্নের উত্তর পড়ো তখন প্রশ্নের উত্তরে কিন্তু অনেক সময় ইউ শব্দটা থেকে যায়, তাই না? এখন ইউ শব্দটা যখন থাকে তখন বুঝে নিতে হবে এটা রাইটার আসলে রিডারের সাথে কথা বলছে। রাইটার কার সাথে কথা বলেছে? রিডার। মানে ইউ আর স্টুডেন্টস অ্যান্ড ইউ আর রিডিং আ বুক, অ্যান্ড হোয়েন ইউ আর রিডিং আ বুক ইট সিমস দ্যাট দ্য রাইটার অ্যাকচুয়ালি টকিং টু ইটস রিডার্স। কিন্তু তুমি যখন পরীক্ষার হলে কোশ্চেন আনসারে লিখবা তখন কি তুমি ইউ বলে স্যারকে সম্বোধন করা হয়ে যাচ্ছে না? বলো। জি স্যার। হ্যাঁ, যে এখানে যখন আমরা অনেক সময়, এটা আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি,
যে বিশেষ করে রাইটিং স্কিলসে, যে হোয়েন ইউ, তাই তো, কপি আদার্স রাইটিং ওয়ার্ড ফর ওয়ার্ড অ্যান্ড পাবলিশ ইট অ্যাজ ইয়োর ওন, দেন ইট ইজ কল্ড প্লেজিয়ারিজম। তাহলে এই যে ইউটা ইউজ করলাম আমি, এই ইউটা ইউজ করার কারণ কি, আমি আমার রিডার্সদের উদ্দেশ্যে বলেছি। কিন্তু তুমি যখন আবার পরীক্ষার হলে লিখবা, খাতাতে লিখবা পরীক্ষার হলে, তখন যদি তুমি আবার ইউ ইউজ করো, তখন এটা কাকে বোঝানো হয়ে যাচ্ছে? স্যার টিচার কি টিচার কে। স্যার, এই যে অনেক সময় আসে স্যার এই যে ইওর কান্ট্রি প্যারাগ্রাফ হ্যাঁ, লেখা। প্যারাগ্রাফ, ইয়োর কান্ট্রি এসেছে পরীক্ষায়, বলা হচ্ছে ইয়োর কান্ট্রি লিখতে। এখন যদি তুমি আবার ইয়োর কান্ট্রি লিখে দাও, তাহলে কি হবে বিষয়টা? এটা কিন্তু আর হবে না। তো তখন তোমাকে ইউ বলতে আমরা স্পেসিফিক কাউকে অ্যাড্রেসিকে বোঝাই, কিন্তু কখনো কখনো এই জেনেরিক ইউ বলতে আমরা ঠিক কাউকে বোঝাবো না, বোঝাবো কাকে, যে আর কি বিষয়টা পড়বে তাকে। তবে এক্ষেত্রে ওয়ান ব্যবহার করাটা ভালো, কারণ ইউটা হচ্ছে লেস ফর্মাল, বরং ওয়ান ইজ মোর ফর্মাল। সো উই অলওয়েজ ইউজ ওয়ান জাস্ট টু রেফার টু এনি পারসন হু উইল রিড মাই টেক্সট, but it is sometimes preferred because it does not sound as snobbish or unnecessarily formal. মানে আমরা যখন ফর্মাল হতে চাই না তখন ইউটা ইউজ করি, কিন্তু যখন ফর্মাল হতে চাইবো, একটু প্রয়োজন এবং ফর্মাল হওয়া, তখন আমরা চেষ্টা করবো ওয়ান ইউজ করতে। ইফ ওয়ান ইজ রাইটিং সামথিং ভেরি ফর্মাল অর পার্সোনাল, দেন ওয়ান মাইট বি বেটার অফ ইউজিং দ্য জেনারিক প্রোনাউন ওয়ান, বাট ইফ ইউ আর রাইটিং আ বিট লেস ফর্মাল, দেন ইউ ক্যান ইউজ ইউ, নাকি, আর প্রবাবলি জাস্ট ফাইন ইউজিং দ্য জেনারিক প্রোনাউন ইউ। তাহলে এই কথাটা কি বোঝা গেছে তো, যে এটা আসলে কি বোঝানো হলো, যে আমি আসলে ইউ বলতে স্পেসিফিক কোনো পার্সনকে বোঝাচ্ছি না, বরং যে ব্যক্তি আমার বইটা পড়বে, লেখাটা পড়বে, তাকেই আমি রেফার করতে এটা ইউজ করতে পারি, এইটা। তাহলে কোনটা বেশি ফর্মাল? হুইচ ওয়ান উই ক্যান ইউজ? ওয়ান স্যার। ওয়ান, হ্যাঁ, ওয়ান ইজ অ্যাকচুয়ালি formal, and in Formal. formal cases we will try our best to use one, especially in your exam script. এই কথাটা কিন্তু আমি বারবার বলি এই কারণে, যে তোমরা যখনই কোশ্চেন আনসার লেখো, আমি কেন বলি যে তোমরা এখানে ইউটা লিখো না, দয়া করে হয় ওয়ান লেখো আর না হয় উই লেখো। উই লিখলে তা ধরে নেওয়া যায়, কিন্তু ইউটা ইউজ করার দরকার নেই, ঠিক আছে তো? স্যার নবিশ অর্থ কি স্যার? স্নোবিশ মানে হচ্ছে একটু ভাব দেখানো আর কি, মানে একটু মনে আচ্ছা, যেন একটু মানে ভাবুড়ে টাইপের, এটা মানাচ্ছে না, মানানসই নাই, বেমানান, এরকম আর কি। হ্যাঁ, ওকে স্যার। এবার হচ্ছে থার্ড পার্সনের ক্ষেত্রে তো আমরা জানি, থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা তিন ধরনের আলাদা আলাদা ওয়ার্ড ইউজ করে থাকি। ফেমিনিন জেন্ডারে হচ্ছে এইগুলো, ম্যাসকিউলিন অ্যান্ড নিউটার। নিউটার মিন্স, নিউটার বলতে আমরা কি বুঝি? নিরপেক্ষ, ক্লিপ হ্যাঁ, লিঙ্গ। নিরপেক্ষ, তাই তো, ক্লিব লিঙ্গ। ওকে, সো দিজ আর সাম এক্সাম। তোমরা এটা আবার একটু পড়ে নিও, মানে রিভাইজ দিবে কিন্তু সবাই। আমি একটু দ্রুত এদিকে যাচ্ছি, কারণ কিছু কিছু বিষয় আছে সহজ। এবার থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রেও আমরা তো দে পাচ্ছি, এখানেও আমাদের জেনারিক দে বলে একটা কথা আছে, কিন্তু জেনারিক দে, তাই না? দেখো, সামটাইমস হোয়েন আ সিঙ্গেল পার্সন অফ অ্যান আননোন জেন্ডার ইজ বিং ডিসকাসড, দ্য থার্ড পার্সন প্লুরাল ফর্ম সামটাইম ইউজড। দেখো, আমরা কিন্তু আননন জেন্ডার, এবং সেটা সিঙ্গুলার হতে পারে, আননন জেন্ডার এবং সিঙ্গুলার হতে পারে, আর ইউজড অ্যাজ আ জেন্ডার নিউট্রাল অল্টারনেটিভ টু দ্য থার্ড পার্সন ফেমিনিন অ্যান্ড মেসকুলিন জেন্ডার। যেমন বললাম, যে আমি বললাম যে আ স্টুডেন্ট শুড বি কেয়ারফুল অফ হিজ, আচ্ছা, কেয়ারফুল অফ হিজ স্টাডিজ। এটা কি আসলে ঠিক আছে? এখানে যে আমি হিজটা ইউজ করেছি, আসলে স্টুডেন্টটা কি ছেলে না মেয়ে, আমি কোনটাকে বলতে যাচ্ছিলাম আসলে, বলো দেখি। স্যার হিজ দেওয়াতে এটা তো তো সবাইকে এখানে তো বোঝানো ছেলে হয়ে হয়েছে। যাবে। আমি তো এভাবে লিখতে পারি, হিজ আর হার। এখন এরকমটা ভাবে লেখা হয়, দেখা যায় হিজ আর এবং অবলিক হার দিয়ে লেখা হয়, কারণ স্টুডেন্টটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাই না? অতএব এটা জেন্ডার আমি বুঝতেছি না, স্পেসিফিক নয় জেন্ডারটা, সে কথা খেয়াল করে দেখো। যে অনেক সময় সামটাইমস হোয়েন আ সিঙ্গেল পার্সন অফ অ্যান আননন জেন্ডার ইজ বিং ডিসকাসড, দ্য থার্ড পার্সন প্লুরাল ফর্মস দে বা দেম আর ইউজড অ্যাজ আ জেন্ডার নিউট্রাল অল্টারনেটিভ টু দ্য থার্ড পার্সন ফেমিনিন অর মেসকুলিন ফর্মস। এটা সম্পর্কে আরও আলোচনা করা হয়েছে পরবর্তী চ্যাপ্টারগুলোতে, ইউসেজ নোটে দেওয়া আছে সিঙ্গুলার দে। এটাকে তখন আমরা কি সিঙ্গুলার দে বলবো, কিন্তু দে লিখবো, কিন্তু তারা প্লুরাল ফর্ম ইউজ হয়নি, হয়েছে কি ফর্মে?
সিঙ্গুলার ফর্ম। হ্যাঁ, তো আমরা এখানে কোনটা লিখলে পারে সবচেয়ে ভালো হবে? দেয়ার। সুতরাং সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, এই সেন্সে আমরা এখানে দেয়ার ইউজ করলাম। সো আ স্টুডেন্ট শুড বি কেয়ারফুল অফ দেয়ার স্টাডিজ। মনে থাকবে বিষয়টা? জি স্যার। এগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাতে বিশেষ করে আসে। হ্যাঁ, যে আমি হি লিখবো, মনে করো এরকম একটা অপশন এসেছে, এইখানে মনে করো একটা অপশন এসেছে, এই জায়গায় একটা গ্যাপ আছে। হ্যাঁ, এখন আমি ফোন দিলাম, এতে লিখলাম মনে করো হিজ, বিতে লিখলাম হচ্ছে মনে করো হার, সিতে লিখলাম মনে করো হচ্ছে ডিয়ার, আর ডিতে লিখলাম হচ্ছে নান অফ দেম। হুইচ ওয়ান উড বি অ্যাপ্রোপ্রিয়েট? দেয়ার। দেয়ার। কেননা স্যার, কিছুই করার নেই, তাই না? আমরা বুঝতেই পারছি স্টুডেন্ট দ্বারা আমরা বুঝতে পারি না সে সিঙ্গুলার নাকি প্লুরাল ফর্ম। হ্যাঁ, ওকে। সো উই ক্যান কাম টু দ্য কুইজ। ওকে, ফার্স্ট ওয়ান। আমি এখন আর কোশ্চেনের বাংলা বলছি না, ইউ হ্যাভ টু রিড দ্য কোশ্চেন বাই ইয়োর সেলফ অ্যান্ড ইউ হ্যাভ টু আনসার। First person. Which perspective of grammatical person is used for someone being addressed directly by the speaker? America, sir. স্যার হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ। সেকেন্ড পারসন স্যার। হ্যাঁ, বলছে কি সামওয়ান বিং অ্যাড্রেস ডাইরেক্টলি বাই দ্য স্পিকার, মানে যে কথা বলছে সে ডাইরেক্টলি অ্যাড্রেস করছে যাকে, তাকে আমরা কোন পার্সন বলবো বলো তো মৌলি? যার সাথে তুমি সরাসরি কথা বলছো সে কোন পার্সন হবে? সেকেন্ড পারসন। সেকেন্ড পার্সন না? ও হ্যাঁ স্যার, আসলে আমার একটু পড়তে ভুল হয়েছে। হ্যাঁ, ওই জন্য নট, মানে এই বিশেষ করে বুদ্ধির প্রতিযোগিতাতে ডোন্ট বি ইন র্যাশ, ঠিক আছে তো? কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না, দেরি করে হলেও সঠিক উত্তরটা দিয়ে আসবে, মনে থাকবে? মানে বুঝতে হবে কয়েকবার যে আমি কি সঠিক উত্তরটা দিয়েছি, বাকিগুলো দিলে কি ভুল হতো। বিশেষ করে চাকরির পরীক্ষা বা ভার্সিটি পরীক্ষা এই কথা খেলতে হবে যে বাকিগুলো উত্তর দিলে কি ভুল হতো এবং যেটা দিয়েছি সেটা কেন সঠিক হবে। এই সেন্সটা ক্লিয়ার হওয়ার পরেই তুমি নিশ্চিত হবা আমি এই উত্তরটা দাগাবো, তাছাড়া দাগাবো না। মনে থাকবে তো? আমি দেখলাম আর শর্ট করে এটা দিয়ে ফেললাম, কিন্তু বাকিগুলোও তো সঠিক হতে পারতো। বাকিগুলো কেন ভুল সেটা তোমাকে বুঝে তারপরে সঠিকটার উপর উত্তর দিতে হবে। এবার আসছি 2 নম্বর, পড়ো দেখি। ডেনমার্ক। ডেনমার্ক। জি স্যার। ফার্স্ট পারসন প্লুরাল, হ্যাঁ, ফার্স্ট পারসন প্লুরাল প্রোনাউন উই, তাই না? এটার উপর তো ডিপেন্ড করছে। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, হোয়াই দো দ্য সাবজেক্ট ইন সাবজেক্ট পার্ট sentences are in plural form but we have used singular verb, so what is the reason why we have used s with use? use এর সাথে s ইউজ করলাম কেন? স্যার হুইচ ওয়ান ইউ আর টকিং অ্যাবাউট স্যার? এইখানে এই যে 2 নম্বর, তাই তো? 2 নম্বর সেন্টেন্সে আমরা এই যে সেন্টেন্স, এই পুরোটাই তো সাবজেক্ট নাকি? জি স্যার। এই পুরোটাই সাবজেক্ট আর ইউজ হচ্ছে তার ভার্ব, তাই ইউজের সাথে আমরা এস বাই এস যুক্ত করলাম কেন? কেন আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হলো? স্যার অ্যানসার তো একটাই, ওটা ফার্স্ট মানে হ্যাঁ, মানে সিঙ্গুলারই বোঝাচ্ছে। এই যে অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে এই 4টা সেন্টেন্সের মধ্যে হুইচ, হুইচ মানে কোনটি, তার মানে কি সিঙ্গুলার, তাই না? আমরা বলেছি কি সাবজেক্ট যত বড়ই হোক না কেন, যদি কখনো কোনো পোস্ট মডিফায়ার হিসাবে কোনো ফ্রেজ ইউজ হয়, সেটা নাউনের হতে পারে বা প্রোনাউনের হতে পারে, তাহলে সেটা হতে পারে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে, সেটা হতে পারে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে, সেটা হতে পারে পাস্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে, সেটা হতে পারে কোনো ক্লজ দিয়ে। যদি কখনো কোনো পোস্ট মডিফায়ার থাকে, তো সেই পোস্ট মডিফায়ারে প্লুরাল নাউন থাকা সত্ত্বেও আমাদের যাকে পোস্ট মডিফাই করা হচ্ছে সেটা যদি সিঙ্গুলার হয়, আমরা তাকে সেই ক্ষেত্রে কি ইউজ করব? ভার্ব সিঙ্গুলার ইউজ করব, ঠিক আছে না? আমি এই উদাহরণটা কয়েকটা উদাহরণ দিই। বললাম a boy of our classes
ইজ অবলিক আর কোনটা ইউজ করবো বলো তো, এটুকু মনে করে আমি বললাম। আ বয় হ্যাভিং সাম বুকস, এখানে ইজ ইউজ করব নাকি আর ইউজ করব? আ বয় abducted by some miscreants, ইজ ইউজ করব নাকি আর ইউজ করব? a boy who have some books ইজ ইউজ করব নাকি আর ইউজ করব? এইখানে আসলে আমরা কাকে নিয়ে কথা বলছি, তাই পুরো এগুলো হলো ভার্ব, তাই তো? এখন অফ আওয়ার ক্লাস, হ্যাভিং সাম বুকস, আচ্ছা এখানে বুকস হবে, হ্যাভিং সাম বুকস, অ্যাবডাক্টেড বাই সাম মিসক্রিয়েন্টস হু হ্যাভ সাম বুকস, আচ্ছা এখানে হু হ্যাজ হবে, আমি যেহেতু প্লুরাল ফর্ম হিসেবে এটাই দিয়ে দিই। তাহলে এখান থেকে প্রত্যেকটা লাস্ট ওয়ার্ডে কি প্লুরাল ফর্ম আছে না? ক্লাসেস, বুকস, মিসক্রিয়েন্টস, আবারও ভুল করলাম, হ্যাঁ এখানে বুকস। আসলে এই অনুসারে কি আসলে আমাদের ভার্ব হবে নাকি বয় অনুসারে হবে? স্যার বয় অনুসারে, বয় অনুসারে, সবগুলো তাই না? ইজ হবে। হ্যাঁ, তারপরে এখানে সবগুলোই কি হবে? ইজ হবে। মনে থাকবে তো? মানে পোস্ট মডিফায়ার। আমরা ফ্রেজে কিন্তু নাউন ফ্রেজ যখন পড়েছিলাম এর আগে, তখন কিন্তু এই বিষয়টা বলেছিলাম, তাই না? যে কোনো ওয়ার্ড যদি হেডওয়ার্ড হয়ে থাকে তার পরবর্তীতে বিভিন্ন ধরনের পোস্ট মডিফায়ার থাকতে পারে, সেটা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু যাই থাকুক, আমার হেডওয়ার্ড সবসময় হবে হচ্ছে এই তাদেরই প্রথম ওয়ার্ডটা। যদি আমি এখানে এখানে আমি লিখতাম বয়েজ, এস দিতাম, তখন কি হতো? তখন আর হইতেছে। তখন আর হয়ে যেত, তাই না? এইটা একটু খেয়াল করবো। তাই এখানে সেটা বললাম, যেখানে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, তাহলে এখানে যে 4টা সেন্টেন্স আছে তার ভিতরে কোনটি, তার মানে একটা উত্তর হবে, তাই না? সেই হিসাবে আমরা ইউজ করেছি। ওকে, দেন 3rd নাম্বার কোশ্চেন। স্যার ইট ক্যান বি ডেনমার্ক স্যার, ডি। ডি, ইয়েস স্যার। অল আর সাপোর্টিং। শিফাত আলম, বাকিদের কি কি খবর বলো? তারা কি স্যার কি মনে করছে? স্যার আমেরিকা। আমেরিকা? ওহো, তাহলে তো ভোটে এবার অন্য কিছু হয়ে গেল। কম্পিটিটিভ এসে গিয়েছে স্যার। তাহলে কোনটা হতে পারে? হ্যাঁ, আর কেউ? বাকিরা সাপোর্ট করো, কোনটা, এ না ডি? স্যার আমি সি আর ডি নিয়ে দ্বিধায় আছি। তুমি আবার সিতে চলে আসছো, ওরে বাবা, তাহলে তো আরো বিপদ। আচ্ছা, সিতে আসলো, তারপর বি কেউ সাপোর্ট করো? হুম, আচ্ছা, কতজন ডি কে সাপোর্ট করে একটু লিখে দাও দেখি তোমার মেসেজ অপশনে। আর কতজন এ কে সাপোর্ট করো একটু শুনি আমি, তোমরা মেসেজে লেখো। আচ্ছা, আমি ততক্ষণ একটু স্ক্রিনশটটা নিয়ে নিই। তোমরা তোমাদের আইডি নাম্বার পেয়েছো না? আফরোজা মোহনা তো 64 লিখেছে, এটা তো তোমাদের ওই গ্রুপের আইডি। স্যার আমি প্রথমে ভুলে লিখে ফেলছিলাম স্যার, সবসময় লিখি তো। আচ্ছা, হুম, আচ্ছা, তো ডি এর সাপোর্টার বেশি দেখছি, ব্যাপার কি? এর সাপোর্টার মাহিন ইমরান। আর বাকিরা লিখতেছো না কেন? দেখি কয়জন তোমরা কি সাপোর্ট করো, আমি একটু দেখতে চাই। কই লিখছো না বাকিরা? আচ্ছা, ডি এর সাপোর্টার বেশি, তাহলে আমরা একটু সেন্সটা বোঝার চেষ্টা করি। দেখো, আ পার্সন অর থিং হু ইজ নট বিং ডাইরেক্টলি অ্যাড্রেস বাই সামওয়ান,
তাহলে কারো দ্বারা যাকে ডাইরেক্টলি অ্যাড্রেস করা হয় না। আরেকটা হচ্ছে এ পারসন হু ইজ স্পিকিং অ্যাবাউট সামওয়ান অর সামথিং হু ইজ নট প্রেজেন্ট। আসলে থার্ড পারসন তাহলে কোনটা হয়, কোনটা স্পেসিফিকলি উত্তর দিচ্ছে আমাদের বলো তো? যে যখন আমরা কারো সম্পর্কে কথা বলি, যখন আমরা কারো সম্পর্কে কথা বলি যে কি আপাতত আমাদের সাথে নেই, তাই না? হু ইজ নট প্রেজেন্ট। প্রেজেন্ট। বুঝতে পারছো? অতএব উত্তরটা হচ্ছে কি 2 নম্বর স্যার। আমাদের ডি। বুঝতে পারছো? এ নম্বরের আ পারসন অর থিং হু ইজ নট বিং ডাইরেক্টলি অ্যাড্রেস, যার সাথে যাকে ডাইরেক্টলি অ্যাড্রেস করা হচ্ছে না, ইনডাইরেক্টলি তো অ্যাড্রেস করা হতেও পারে নাকি? এখানে একটা অপশনাল সেন্স থাকছে যেটা থার্ড পারসন মানে সেকেন্ড পারসন হতেই পারে। বুঝতে পারছো? এইটা একটা হচ্ছে হু ইজ ডাইরেক্টলি অ্যাড্রেস বাই সামওয়ান, তাহলে তো আমরা সেকেন্ড পারসন পাচ্ছি। যাকে সরাসরি অ্যাড্রেস করা হচ্ছে না কিন্তু তার সম্পর্কে যদি কথা বলাও না হয় তাহলে তো তাকে আমরা থার্ড পারসনে ধরবই না। মানে যে আমাদের কথার প্রসঙ্গের মধ্যেই নাই তাকে কি আমরা কোনো পার্সনের মধ্যে ধরবো বলো তো? না স্যার। না। মনে করো রহিম আছে আর করিম আছে, আমরা কথা বলছি করিমকে নিয়ে, তা রহিম আমাদের কোন পার্সন হবে? কথার ভিতরে কোনো পার্সন হবে? না স্যার, আনপাবলিক। না স্যার। হ্যাঁ, তার সম্পর্কে আমরা কিছুই বলছি না, অতএব হি ইজ টোটালি অ্যাবসেন্ট। অতএব ওখানে আমরা কোনো পার্সন ধরতে যাব না। এইটা এবার হচ্ছে 4। ওকে দেখো, কোনটা উত্তর হবে বলো কেউ? ডি। ডি বলেছো তাই তো? স্যার আমার ডি মনে হচ্ছে। ডি মনে হচ্ছে? আচ্ছা, জি স্যার। সেকেন্ড পারসন নাই তো স্যার। একটু অপেক্ষা করো। একটু সরি, একটু 1 মিনিট। আচ্ছা, তো দেখি সবাই বললা কোনটা উত্তর? ডি স্যার। ডি। কি বলছে? হুইচ পার্সপেক্টিভ অর পার্সপেক্টিভস অফ গ্রামাটিক্যাল পার্সন আর বিং ইউজড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স? হোয়েন উই ওয়ার ইয়ং মাই ফাদার often told us that he didn't have as many luxuries growing up. So we have got here first person and third person. There is no use of second person. Okay, very good. So here we actually talked about person and their definition. We have all talked about 3 persons and their definition. Now we are going to know persons and their gender. Gender. Modern English is largely an ungendered language. দেখো আধুনিক যুগে এসে জেন্ডারকে আমরা অনেকটা ব্যবহার করতেই চাচ্ছি না।
মানে আমাদের কথার ভিতরে যাতে কোনো ছেলে না মেয়ে এই জেন্ডারটা প্রকাশ না পায়, এটা আমরা আধুনিক যুগে এসে করতে চাচ্ছি। যেমন আর এখন ম্যাডাম শব্দটা ব্যবহার করলে কেমন জানি মানে ইয়া মনে হয়, মানে ছোট করা হচ্ছে, বা হচ্ছে যে ওই যে জেন্ডারের একটা ডিসক্রিমিনেটরি একটা শব্দ ইউজ করা হচ্ছে এমনটা। যেমন আগের যুগে নার্স বলতে আমরা শুধু মেয়েদের বুঝতাম, তাই না? এখন কি আর ওটাকে বলা হচ্ছে, এমনকি পয়েট বলতে আমরা নারীবাদী, মানে নারীদেরকে পয়েট বলতে আমরা কি লিখতাম? পয়েটিস। আমরা পয়েটিস লিখতাম, তাই না? অথর লিখলে আমরা অথরিস লিখতাম। কিন্তু এখন দেখো আমরা পয়েটই লিখছি, সে ছেলে হোক আর মেয়ে হোক, মেল হোক আর ফিমেল হোক। একইভাবে আমরা কিন্তু অথর লিখছি, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। ডক্টর লিখছি, তাই তো? আমরা টিচার লিখছি। আমরা কিন্তু আর ওই যে মোটামুটি হেডমাস্টার বা হেড মিস্ট্রেস এরকমভাবে কিন্তু আমরা আলাদা করে আর বোঝাতে চাচ্ছি না। তাই বলছে মডার্ন ইংলিশ ইজ লার্জলি অ্যান আনজেন্ডার্ড ল্যাঙ্গুয়েজ, whereas other languages might have masculine and feminine forms for nouns depending on the verbs. তাহলে নাউনের ক্ষেত্রে কিন্তু আবার আমরা জানি, নাউনের ক্ষেত্রে কি কোনো জেন্ডার বোঝা যায় নাউন দেখে? বলো তো। হ্যাঁ, অনেক সময় আমরা বুঝতে পারি যে অথরেস, তাই না? এটা আমরা বুঝতে পারছি। লায়নেস হতে পারে না? কাউ, কাউ কি মানে ম্যাসকুলিন আর ফেমিনিন কোনটা বলো তো? কাউ। অক্স মানে হচ্ছে ষাঁড়, তাই তো? যেটা হচ্ছে ম্যাসকুলিন, আর ফেমিনিন হচ্ছে কিন্তু কাউ। কাউ বলতে আমরা গাভীকে বুঝি, বুঝতে পারছো? যদি আমরা গরু বলছি সেই হিসাবে জেনারেলাইজড হয়ে যাচ্ছে। এছাড়া বলছে যে অতএব ডিপেন্ডিং অন দ্য ভার্বস, আর্টিকেলস অ্যান্ড অ্যাডজেক্টিভ দে আর ইউজড উইথ, ইংলিশ নাউন্স বাই অ্যান্ড লার্জ রিমেইন নিউট্রাল। নাউন দিয়ে অধিকাংশ ক্ষেত্রে, বাই অ্যান্ড লার্জ মানে অধিকাংশ ক্ষেত্রেই। However, a personal pronoun can be inflected for gender to correspondence to the gender of the person, and in some cases an animal it represents. বলছে কি একটা পার্সোনাল প্রোনাউন দিয়ে কিন্তু ইনফ্লেক্টেড করা যেতে পারে। কেমন আমরা দেখি, ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনে কি কোনো জেন্ডারের কথা উল্লেখ করা যায়? ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বলো তো। আই দিয়ে সে ছেলে না মেয়ে, এটা কি বোঝা যাবে আই দিয়ে? না স্যার। জি না। সেটা অবশ্য আই তো নিজেই জানে যে আমি ছেলে না মেয়ে। অতএব ইউ দিয়ে মানে মূল কথা হলো ওদের কি জেন্ডারের বলার প্রয়োজন আছে? আমি যখন কথা বলছি তখন যে শুনছে সে জানে আমি কে। ঠিক একইভাবে আমি যার সাথে কথা বলছি সে জানে, মানে আমি জানি বা সে জানে যে আমাদের জেন্ডার কি। অতএব এখানে আমাদের জেন্ডারের মানে প্রকাশ করার প্রয়োজন হচ্ছে। কিন্তু থার্ড পারসন যখন বললাম সে এসেছে, সে এসেছে, এখন সে ছেলে না মেয়ে সেটা কিন্তু বাংলা দিয়ে বোঝা যাচ্ছে না। বাংলায় কি সে ছেলে না মেয়ে বোঝায় বলো তো? সে দিয়ে স্যার বোঝাতে যাবে না স্যার। কিন্তু আবার ইংরেজিতে কিন্তু আমরা যদি সি ইউজ করি তাহলে হয়ে যাচ্ছে মেয়ে, মেয়ে। হি ইউজ করলে হয়ে যাচ্ছে ছেলে, আর ইট ইউজ করলে আমরা পাচ্ছি কি নিউটার। এখন মনে করো তোমার বাড়িতে দরজায় কেউ টোকা দিচ্ছে, শুধু টোকা দিয়েছে, কথা বলেনি, তুমি কি লিখবা? হু ইজ শি, অথবা হু ইজ হি, নাকি লিখবা হু ইজ ইট? কে রে? হু ইজ ইট লিখবো স্যার। হ্যাঁ, কারণ দরজায় টোকা দিচ্ছে, আমি জানি না আসলে তার জেন্ডার কি, হি না শি আমি জানি না, তাই বলো হু ইজ ইট, তাই তো? কে? তো এরকম আর কি। তাই বলছে দেখো যে পার্সোনাল প্রোনাউন্স আর অনলি ইনফ্লেক্টেড ফর জেন্ডার হোয়েন দে আর ইন দ্য থার্ড পার্সন, শুধুমাত্র থার্ড পার্সন, তাও আবার সিঙ্গুলারে। প্লুরাল ফর্মে কিন্তু দেওয়ার দরকার নেই। তাই ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন সিঙ্গুলার হোক আর প্লুরাল ফর্ম হোক, থার্ড পার্সন প্লুরাল ফর্ম প্রোনাউন্স রিমেইন জেন্ডার নিউট্রাল। হেয়ার আর দ্য জেন্ডার প্রোনাউন্স। তাহলে এখান থেকে তোমরা পড়ে নিতে পারবা যেটা বলা হলো, থার্ড পার্সনের ক্ষেত্রেও এইটা হচ্ছে আমাদের নিউট্রাল জেন্ডার, দেটাও আমাদের ক্ষেত্রে আনজেন্ডার ঠিক থেকেই যায়। তাই এটা পেলাম, এটা আশা করি তোমরা বুঝে নিতে পারবা, এটা নিয়ে কথা না, একটু ভালো করে পড়ে নেবে। একটা উদাহরণ দেখি তো। I have got the report for you. I will just set it on your desk. এখানে ইটটা দিয়ে কাকে বোঝাচ্ছে? স্যার রিপোর্টটাকে। রিপোর্টটাকে, তাই না? তো আমরা বুঝতেই পারছি এটা একটা, এটা ছেলেও না মেয়েও না, অতএব ইট ইউজ করবো।
হর্স ছেলেও না মেয়েও না, সেক্ষেত্রে আমরা ইটস ইউজ করেছি। কান্ট্রিজ অ্যান্ড শিপস, এবার আসি আমরা কোন কোন বস্তুর ক্ষেত্রে আসলে হি বা শি এই জাতীয় আমরা পার্সোনাল বা ওই যে পার্সনিফাই করব, তাই না? বলছে দেখো, কান্ট্রিজ অ্যান্ড শিপস, কান্ট্রিজ অ্যান্ড ভেহিকেলস, স্পেশালি শিপস অ্যান্ড বোটস, স্পেশালি শিপস অ্যান্ড বোটস উইল সামটাইম বি গিভেন আ ফেমিনিন ফর্ম হোয়েন স্পোকেন অফ ইন থার্ড পারসন। তাহলে থার্ড পারসনে ব্যবহার করার সময় আমরা কি করতে পারি, তখন এর ফেমিনিন সেন্স ব্যবহার করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এটা কি বোঝা গেল বিষয়টা, যে জি কেন, স্যার। মানে একদম প্র্যাকটিক্যালি বিষয়টা বুঝতে হবে, মানে প্র্যাকটিক্যাল, ইউ হ্যাভ স্যার টু বি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, তো স্যার শুধু কান্ট্রি এবং মানে শিপ ভেহিকেল মানে যেগুলো আছে এগুলোর দ্বারাই আমরা শুধু বুঝবো যে এখানে আমরা ফেমিনাইন প্রোনাউনটা ইউজ করতে পারবো, এরকম হ্যাঁ কি স্যার? পারবো সামটাইম না, আরও আছে, আরও আছে, তাই তো? আচ্ছা সেটা স্যার। হতে পারে মুনের ক্ষেত্রে, সেটা হতে পারে আচ্ছা বিউটিফুল কোনো কিছুর ক্ষেত্রে, কোমল কোনো কিছুর ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে কিন্তু স্যার আমরা আর মেনলি ইউজ করে থাকি। হ্যাঁ বলো। স্যার আর্থের ক্ষেত্রে সি ব্যবহার করতে হয় না? সরি, আমি তোমার ওই ওয়ার্ডটা বুঝতেছি না। স্যার বলছে স্যার আর্থ, পৃথিবী, পৃথিবী। আর্থ। আর্থ, আর্থ বলছো, আর্থ? যে স্যার আর্থ, হ্যাঁ আর্থে বলছে। আর্থ, হ্যাঁ। ভেহিকেলস, ভেহিকেলস এর ক্ষেত্রে স্যার সি হবে। হ্যাঁ ভেহিকেলসের ক্ষেত্রে আমরা ইউজ করছি, কারণ তোমাকে সে বহন করছে পেটে করে মায়ের মতো। ও আচ্ছা। ঠিক আছে, স্যার এটা কি যে কোনো ভেহিকেল হতে পারে? সেটা তুমি ইউজ করবে। হ্যাঁ, যে কোনো ভেহিকেল হতে পারে, দ্যাট উইল অ্যাকচুয়ালি ক্যারি ইউ। ইট মে বি আ প্লেন, আ হেলিকপ্টার। ক্যান বি বাইসাইকেল নো 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 হবে নো, কি স্যার? বাইসাইকেলে হবে না। বাইসাইকেল অথবা মোটরসাইকেল? না না, এটা বাইসাইকেলে মোটরসাইকেল হবে না এই ক্ষেত্রে, মানে আচ্ছা আচ্ছা যেহেতু তোমার ভিতরে করে তোমাকে বহন করছে এরকম আর কি। যেমন কান্ট্রি, আচ্ছা কান্ট্রি আমাদেরকে লালন পালন করে, তাই না? কান্ট্রি জি সবসময়, স্যার। সবসময়ের জন্য সি। আমরা বলতাম না অনেক হ্যাঁ সময় স্যার। যে সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, তাহলে রাজাটাকে, তাহলে রাজা কোন দেশ? রাজা বলে কোনো দেশ আছে এত? কোনো দেশ কিন্তু নাই, তাই তো? ওকে, চালানো হয়নি। হ্যাঁ, তাহলে আমি কোথায় গেলাম? তাহলে এই যে এখানে যে আমি ব্যবহার করব, এই ক্ষেত্রে আমি কি করবো বলো তো? এই ক্ষেত্রে আমাদের দেয়ার ইউজ করতেই হবে নাকি? দেয়ার আমাকে কিন্তু ইউজ করতেই হবে, কিন্তু যখন আমি হ্যাঁ স্যার। রাইটিংয়ে যাচ্ছি সেক্ষেত্রে আমি এখানে মোটামুটি হিজ অবলিক হার এইভাবে আমি লিখে দিতে পারি, এটা মোটামুটি ফর্মাল হবে। কিন্তু দেয়ারের ব্যবহারটা বলা হচ্ছে কি একটু ইনফর্মাল। তবে এই উত্তরের ক্ষেত্রে আমাদের অবশ্যই দেয়ারটাকে প্রায়োরিটি দিতে হবে, তাই না? আচ্ছা, আমরা কুইজে আসি এবার একটু তাহলে। হ্যাঁ দেখো, কোনটা উত্তর হবে? স্যার সি, কানাডা। সবাই কি একমত? ভিন্ন মত থাকলে বলো। ভিন্ন মত আছে কারো? স্যার দে মনে হচ্ছে স্যার। হ্যাঁ দে মানে সি, তাই তো? হ্যাঁ, তারপরে 2 নম্বর। স্যার এটা ডি মনে হইতেছে স্যার, অল অফ দ্য অ্যাবভ। হচ্ছে 2 নাম্বার। উইথ হোয়াট নন হিউম্যান থিংস, কোন কোন নন হিউম্যান থিংসের ক্ষেত্রে ইজ ইট সামটাইম কনসিডার অ্যাকসেপ্টেবল
টু ইউজ আ জেন্ডার্ড প্রোনাউন, তাই তো? জেন্ডার্ড প্রোনাউন আমরা ইউজ করতে কই যে শিপকে হি অথবা শি বলছি, তাই তো? এক্ষেত্রে হি বা শি বলছি, তার মানে অল অফ দ্য অ্যাবভ, তাই তো? ডি, ঢাকা। 3 নম্বর কি হতে পারে? 3 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজ দ্য ইনফর্মাল সিঙ্গুলার দে? ওকে, বি হবে স্যার। according to you the answer would be B. In which case? কোন ক্ষেত্রে বলো দেখি? বিটা তুমি ইউজ করলা কেন? প্রমাণটা দেখো আমাকে। কে বলতে পারবে বি এর উত্তরটা কেন হলো? স্যার সব শিশুদেরকে বোঝানো হয়েছে স্যার, এজন্য। হ্যাঁ দেখো, এখানে সব শিশু বলে কথা না, আর চাইল্ড, এটা ছেলে না মেয়ে? উভয়লিঙ্গ স্যার। ছেলে হতে পারে, মেয়ে হতে পারে স্যার স্যার। এই জন্য আমরা এখানে যে দেম ইউজ করেছি, দেমটা হচ্ছে কি জেনেরিক দে, তাই তো? বা সিঙ্গুলার দে, দে মানে এই শিশুকেই বোঝানো হচ্ছে নাকি? খেয়াল করো। এরপর হচ্ছে 4 নম্বর, হয়েছে? হ্যাঁ স্যার, এখানে স্যার ইফ ইট ইজ এ পেট অর ডোমেস্টিক অ্যানিমেল, ডি ঢাকা হবে স্যার। আচ্ছা, আমি একটু কনফিউজড। বলছে হোয়েন ইজ অ্যান অ্যানিমেল মোস্ট কমনলি গিভেন আ জেন্ডার্ড প্রোনাউন। জেন্ডার্ড প্রোনাউন মোস্ট অফেনলি কখন দেওয়া হয়? জেন্ডার্ড প্রোনাউন। তাহলে আমরা একটু, যেহেতু কনফিউশন, মানে আমরা যেখান থেকে বাদ দিয়ে আসছি ওইখানে একটু প্রবলেম হয়েছে, তাই না? যে আমরা জেন্ডার্ড প্রোনাউনটা কখন ইউজ করে থাকি। আচ্ছা, এইখানে আমরা একটু আসি, দেখো জেন্ডার্ড প্রোনাউন। ওকে, এখানে কি এরকম কিছু দেওয়া আছে? স্যার পার্সোনাল প্রোনাউন জেন্ডার একটা ছিল, কি ওই টপিকটার কথা বলছেন? না, ওটা না। জেন্ডার্ড মানে হি বা শি এগুলোকে উল্লেখ করা যায় এরকম কিছু। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো however a personal pronoun can be inflected for gender to correspondence to the gender of the person and in some cases an animal, তাই তো? কখনো কখনো একটা অ্যানিমেলকেও উল্লেখ করা যেতে পারে। তো এখানে কি সেটা ডোমেস্টিক হবে কি ডোমেস্টিক হবে না এরকম কথা উল্লেখ করা হয়েছে? না স্যার। ইন সাম কেসেস আমরা জেন্ডার উল্লেখ করতে পারি পশুর ক্ষেত্রেও। তাহলে সেই ক্ষেত্রে উত্তরটা এখানে কি বলছে দেখো, হ্যাঁ বলছে হোয়েন অ্যান অ্যানিম্যাল মোস্ট কমনলি গিভেন আ জেন্ডার সিলেক্ট। দেখো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ইফ ইট ইজ আ ওয়াইল্ড, এরকম কথা কি বলা হয়েছে যেটা ওয়াইল্ড হলে পরে দিতে হবে, অথবা ডোমেস্টিক হলে পরে দিতে হবে? হ্যাঁ, তাহলে তাহলে এখানে সি এবং ডি শুধু অনলি ওয়ান হলে দিতে হবে এমন কিছু বলা আছে, বা নেভার একদম দেওয়াই যাবে না। তার মানে এটা আমরা কোনটা বলতে পারি উত্তর? ইফ কোনটা হতে পারে? স্যার ডি মনে হচ্ছে, কারণ স্যার 2 নম্বরে একটা কোশ্চেনে যে ছিল না স্যার, এ পেট অর ডোমেস্টিক অ্যানিমেল, যেটাকে আমরা ডোমেস্টিক মানে জেন্ডার প্রোনাউন দিতে পারবো আর কি। হ্যাঁ, এখানে ডোমেস্টিকের ক্ষেত্রে দেখাচ্ছে যে আমরা আরেকটু, এখানে কি বলছে যে কোনো ধরনের অ্যানিমেল, তাই না? আচ্ছা, আমরা একটু কোথায় গেলাম, এই যে দেখো এই জায়গায় একটা কথা বলা হয়েছে যে অ্যানিমেলস ক্যান সামটাইম টেক জেন্ডার পার্সোনাল প্রোনাউন
ইফ দে আর পেটস অ্যান্ড ডোমেস্টিক অ্যানিমেলস। হ্যাঁ, এই জায়গাতে আমরা এড়িয়ে গেছি, যে কিছু কিছু জায়গায় আমরা বাদ দিয়ে পড়ছি না, ওই জায়গাতে কিন্তু তথ্যগুলো আছে। তাহলে কোনটা হবে? পেটস অর ডোমেস্টিকেটেড, মানে পোষা প্রাণীর ক্ষেত্রে। ঠিক আছে, তোমরা কিন্তু আবারও পড়বে, আমি যে পড়াই দিয়ে যাচ্ছি এটা কিন্তু। স্যার এর শেষে আরেকটা ছিল আদারওয়াইজ স্যার, এটা হ্যাঁ, ওখানে তাই তো। জি স্যার, জি স্যার, ওটা শেষে। দেখো, আদারওয়াইজ দে টেক দ্য থার্ড পারসন নিউটার ফর্ম। নিউটার ফর্ম মানে কি? ওই যে ইট ইউজ করতে হবে, এগুলো ইউজ করতে হবে। ঠিক আছে, জি স্যার। মানে জেন্ডারটা আমরা ইউজ করবো পেটস আর ডোমেস্টিক। তাহলে প্রথমে আমরা বলেছিলাম যে অ্যানিমেলের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, তবে অ্যানিমেলের ক্ষেত্রে এই যে ইন সাম কেসেস, কিছু কিছু ক্ষেত্রে অ্যানিমেলের ক্ষেত্রে ইউজ করতে পারি, কিন্তু এখানে কি অ্যানিমেলের ডোমেস্টিক না ইয়েটা উল্লেখ করা নেই। পরবর্তীতে এখানে বলা হচ্ছে ডোমেস্টিক হলে আমরা এটা করব, আর যদি ডোমেস্টিক না হয় অন্যান্য ক্ষেত্রে হলে আমরা নিউটার সেন্সই ইউজ করে দেব এইটা। হ্যাঁ, আচ্ছা, বলছে এইবার আসি 5 নম্বরে, খেয়াল করো। মানে এগুলো জানা জরুরি এই কারণেই যে দেখো আমাদের ক্ষেত্রে এগুলো কিন্তু কনফিউশন আছেই, আছে না, যে আমরা ইউজ করবো কি করবো না কোন ক্ষেত্রে। স্যার একটু কাইন্ডলি দেখবেন, কেউ জয়েন হতে পারছে না নাকি? আচ্ছা, কেউ ওয়েটিং রুমে বসে আছে? ও আচ্ছা, ওয়েটিং রুমে বসে আছে। আচ্ছা, ওকে, দেখি উত্তরটা বলো দেখি কোনটা হবে। আমি কনফিউজড, বাট আমার এই মনে হচ্ছে। হ্যাঁ, মানে এখানে আবার ওইখানে পড়ে নিতে হবে নাকি, যে দেখো ইন হোয়াট ইনস্ট্যান্স ক্যান আ থার্ড পারসন নিউটার সিঙ্গুলার প্রোনাউন, তাহলে হচ্ছে থার্ড পারসন নিউটার সিঙ্গুলার প্রোনাউন বি ইউজড উইথ আ পারসন। থার্ড পারসন নিউটার, এখন আমরা একটু পড়ি। ইফ হিজ অর হার জেন্ডার ইজ নট নন অর স্পেসিফাইড, কখন ইউজ করি? যা তার জেন্ডার জানা যাবে না। এখানে আমরা ইউজ করলাম না এই যে এটা, হু ইজ ইট, দরজা দাঁড়িয়ে আছে কে, জি ছেলে না স্যার, মেয়ে? এটাই হবে, এটাই হবে। হ্যাঁ, তাহলে এটা হবে, তাই না? তো অথবা ইফ দেয়ার ইজ মোর দ্যান ওয়ান পার্সন, ওয়ান পার্সন হলে তো আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার ইউজই হবে না। জি স্যার। এটা তারপর এগুলো তো হচ্ছে না, তার মানে উত্তরটা হচ্ছে আমাদের এ, তাই তো? মানে আবারও পড়ো, যে ইফ হিজ অর হার জেন্ডার ইজ নট নন অর স্পেসিফাইড, মানে নির্ধারণ করা যাচ্ছে না যে আসলে তার জেন্ডারটা কি, তখন আমরা নিউটার ইউজ করে দিব। এই পার্সোনাল প্রোনাউনের কেজ, এবার কেজ আসি। তাহলে কেজের কি ডেফিনেশন? কেজটা আসলে কি জিনিস? বলছে দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ লার্জলি ডিসকার্ডেড ইটস কেজ সিস্টেম। দ্য কেজ কি পড়ে এসেছো? মানে মানে ছোটো ক্লাসে কখনো কেজ পড়েছিলা? স্যার কেস তো করেছিলাম, কিন্তু স্যার খেয়াল তো নেই, অনেক আগে পড়েছিলাম। কারণ কেসটাকে আসলে ওইভাবে পড়েছিলাম। পড়ানো, হ্যাঁ দেখো কেসকে কিন্তু আমরা ওইভাবে গুরুত্ব দিয়ে পড়ি না গ্রামারে, তাই না? তাই বলছে যে অনেকখানি এটাকে বাদ দিয়ে ফেলেছে। হুইচ ইজ দ্য ম্যানার বাই হুইচ আ নাউন ইজ ইনফ্লেক্টেড ডিপেন্ডিং অন ইটস গ্রামাটিক্যাল ফাংশন অ্যাজ এ সাবজেক্ট অর অবজেক্ট ইন আ সেন্টেন্স, মানে সেটা সাবজেক্ট না অবজেক্ট, এটাকে কেস নির্দেশ করা হয়। ইংলিশ লার্জলি ইউজেস প্রিপোজিশনস টু অ্যাকমপ্লিশ দিস নাও, এখন প্রিপোজিশন দিয়ে কেস নির্ধারণ করা হয়। বাট পার্সোনাল প্রোনাউন্স আর ওয়ান পার্ট অফ ইংলিশ ইন হুইচ দ্য কেস সিস্টেম ইজ স্টিল অ্যাক্টিভ, তবে পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে আমরা কেসটাকে ঠিক রাখি। বিং ইনফ্লেক্টেড ডিপেন্ডিং অন হোয়েদার দে ফাংশন অ্যাজ আ সাবজেক্ট, অ্যাজ অ্যান অবজেক্ট, অথবা পজিটিভ ডিটারমিনার, অথবা পজিটিভ প্রোনাউন। দেখো পজিটিভ ডিটারমিনার বলছে, পজিটিভ অ্যাডজেক্টিভ বলছে, একই নামে। তাহলে এই যে প্রোনাউনগুলো আমরা আগের দিন দেখে নিলাম এই জায়গাতে, তো এখানেই আমরা দেখতে পাচ্ছি এর কেসগুলো কি, তাই না? এখানে যেটা হচ্ছে সাবজেক্টিভ কেস, এটা হচ্ছে অবজেক্টিভ কেস, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ ডিটারমিনার কেস, তারপর হচ্ছে পজিটিভ প্রোনাউনের কেস। এই কেসগুলো দিয়ে আসলে বোঝায় সে সেন্টেন্সে কিসের কাজ করছে। প্রথমে সাবজেক্টিভ কেস হতে হলে কি করতে হবে? সাবজেক্টে বসতে হবে, তাই না?
এই সেন্টেন্সে কি এটা ঠিক আছে? আই টোল্ড হার টু বি কোয়াইট, এই হারটা কি সাবজেক্টে বসেছে না অবজেক্টে বসেছে বলো তো? অবজেক্টিভ। অবজেক্টে বসেছে, objective। অবজেক্টিভ, অতএব এটা হচ্ছে অবজেক্টিভ কেস। একইভাবে কেন বলা হচ্ছে অবজেক্টিভ কেসে হতে হলে কি হবে? অবজেক্টিভ হতে হবে, সেটা ডিরেক্ট অবজেক্ট হোক আর ইনডাইরেক্ট অবজেক্ট হোক, অথবা প্রোনাউনের কোনো অবজেক্ট হোক। আমরা জানি অবজেক্ট কত প্রকার ছিল ইংরেজিতে? স্যার 3 প্রকার, না ওটা না, ডিরেক্ট, ইনডিরেক্ট আর না 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 ওটা না। মানে অবজেক্টকে আমরা কয় ভাগে, মানে অবজেক্ট হিসাবে ব্যবহার করব দুইটা পজিশনে, তাই তো? একটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট, আরটা হচ্ছে কি একটা প্রিপজিশনের অবজেক্ট। আরেকটা আছে কি সাবজেক্ট। হ্যাঁ স্যার। প্রিপজিশনের অবজেক্ট মানে প্রিপজিশনের পরের অবজেক্ট অথবা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট। আর ডাইরেক্ট বা ইনডাইরেক্ট এই অবজেক্টের কথাটা আমরা কখন নিয়ে আসবো? এটা কি মনোট্রানজিটিভ ভার্বে নাকি ডাইট্রানজিটিভ ভার্বে? স্যার ডাইট্রানজিটিভ। হ্যাঁ, মনোট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কিন্তু আমার কোনো কথা আসবে না সে ডিরেক্ট নাকি ইনডিরেক্ট, ঠিক আছে তো? ওটা কথা আসবে যখন স্যার। ডাইট্রানজিটিভ হবে, যখন তার দুটো অবজেক্ট হবে, তখনই আমরা এই কথাটা নিয়ে আসবো। বলছে আর ডাইরেক্ট অবজেক্ট ডিরেক্টলি রিসিভস দ্য অ্যাকশন অফ আ ভার্ব, তাই না? প্লিজ সেন্ড দেম ইন স্ট্রেইট ওয়ে, টেক হিম অ্যাওয়ে। তার মানে কি এখানে আমাদের ভার্বের অ্যাকশনটা সরাসরি রিসিভ করছে যারা, তাদেরকে আমরা ডাইরেক্ট অবজেক্ট বলছি। অন্যদিকে অ্যান ইনডাইরেক্ট অবজেক্ট অন দ্য আদার হ্যান্ড ইজ দ্য রিসিপিয়েন্ট অফ দ্য ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্টকে যে গ্রহণ করছে, ইট দেয়ার ফর ইনডিরেক্টলি রিসিভস দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব ভায়া দ্য ডিরেক্ট অবজেক্ট। সেও কিন্তু ভার্বের অ্যাকশন রিসিভ করছে, কিন্তু সরাসরি নয়, বরং ওই ডাইরেক্ট অবজেক্টের দ্বারা। বললাম প্লিজ টেল মি অ্যানি নিউজ ইমিডিয়েটলি, তাহলে সে আসলে বলবে কি বলো তো? বলার সাথে সরাসরি রিলেটেড কোনটা, মিটা নাকি নিউজটা? স্যার নিউজটা। নিউজটা, তাই না? নিউজ হচ্ছে কিন্তু আমাদের সরাসরি অবজেক্ট। আর এই নিউজটা কে শুনবে, গ্রহণ করবে কে নিউজটা? এই মি, তাই না? এই মি, তাহলে মিটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্টের রিসিভার, অতএব এই জন্য তাকে আমরা বলছি ইনডাইরেক্ট অবজেক্ট। দেখো হিয়ার অ্যানি নিউজ ইজ অ্যাক্টিং অ্যাজ দ্য ডাইরেক্ট অবজেক্ট অফ দ্য ভার্ব টেল, ইট ইজ দ্য থিং বিং টোল্ড, যে জিনিসটা আসলে বলা হচ্ছে। অন্যদিকে মি অন দ্য আদার হ্যান্ড ইজ লুকিং টু রিসিভ অ্যানি নিউজ বাই মিনস অফ দ্য অ্যাকশন অফ দ্য টেল। তাহলে টেলের মাধ্যমে সে নিউজটাকে রিসিভ করবে, আর সরাসরি টেল ভার্বের যে অ্যাকশনটা সেটা ডাইরেক্ট অবজেক্ট রিসিভ করবে। সুতরাং মেকিং ইট ইনডাইরেক্ট অবজেক্ট। আই কান্ট বিলিভ হি ব্রট ইউ ফ্লাওয়ার্স, এখানে ডাইরেক্ট অবজেক্ট কোনটা আর ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা বলো? আই ক্যান বিলিভ হি ব্রট ইউ ফ্লাওয়ার্স। স্যার এখানে ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে ফ্লাওয়ার্স আর ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে ইউ। ইউ, বাকিরা কি একমত? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে এখানে একটু দেখে নিবা, এইভাবে বাকিটা এখানে কথা বলা হয়েছে, তোমরা একটু খেয়াল করে নিও। আফটার লিঙ্কিং ভার্ব, এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা লিঙ্কিং ভার্বের কথা কি মনে আছে আমাদের বলো তো? আমরা পড়েছিলাম কি যে সেন্টেন্স স্ট্রাকচার ওয়াইজ আমাদের লিঙ্কিং ভার্বের কি থাকে? আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা ছিল কি সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। জি স্যার। কমপ্লিমেন্ট আমরা খেয়াল করব, কমপ্লিমেন্টের নাউন বসতে পারে বা অ্যাডজেক্টিভ বসতে। আমরা জানি তিন ধরনের কমপ্লিমেন্ট আছে, একটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, এই তো। তো আমরা এখানে খেয়াল করব যদি কখনো নাউন কমপ্লিমেন্টে তো নাউন বসে, কিন্তু কমপ্লিমেন্ট অংশে যদি কখনো প্রোনাউন বসে, যদি কখনো কি বসে প্রোনাউন বসে, সেটা সবসময় সাবজেক্টিভ কেসে হয়। সেই প্রোনাউনটার কোন ফর্ম হবে? সাবজেক্টিভ ফর্ম। যেমন ইট ইজ হি, মানে কি এটা তো সে, বুঝতে পারছো? ইট ইজ হি মানে এটা তো সে। আমরা বলতে পারি যে ইট ইজ উই হু উইল ম্যানেজ দ্য সিচুয়েশন, বলছে আমরাই সিচুয়েশনটা ম্যানেজ করব, ইট ইজ উই। তাহলে ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে কিন্তু আমাদের এখানে উই, মানে কমপ্লিমেন্ট। তাই তো ইট হচ্ছে সাবজেক্ট মেনলি, আর কমপ্লিমেন্ট হচ্ছে উই। তা বলা হচ্ছে সাবজেক্টিভ কেস আমরা কখন বসাই, দেখো একটু খেয়াল করি এবার। ওয়ান কনফিউজিং এরিয়া ইজ হোয়েন আ প্রোনাউন ইজ আ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট টু আ লিঙ্কিং ভার্ব।
For personal pronouns, this is almost always with forms of the verb be. দেখো বি ভার্বের সাথে মেইনলি এটা থেকে থাকে। In this situation, the personal pronoun should be in the subjective case. For example, it is I who did this is more correct than it was me who did this. It is easy to make mistakes it as the direct object because it seems like it is receiving the action of the verb, but linking verb behave differently from action verbs. এটা কিন্তু অ্যাকশন ভার্ব নয়, তাই না? কারণ এই মি দিয়ে কি ভার্বকে বোঝাচ্ছে আসলে নাকি ইটকে বোঝানো হচ্ছে? সাবজেক্টের একটা স্যার রিপ্রেজেন্টেশন ইটকে বলছে হ্যাঁ স্যার ওয়ান ওয়ে টু বি শিওর ইউ আর ইউজিং দ্য কারেক্ট প্রোনাউন ইজ টু রিভার্স দ্য অর্ডার অফ দ্য ভার্ব অ্যান্ড প্রোনাউন অ্যান্ড সি ইফ দ্য স্টেটমেন্ট স্টিল মেক সেন্স। তাহলে এখন যদি আমরা ভার্ব এবং ওই প্রোনাউনটাকে একটু মিলায় ফেলি, মানে একটু উল্টা করে ফেলি, তাহলে আসলে সেন্সটা কী আসে তাহলে বোঝা যাবে। যেমন ইট লুকস এগেইন অ্যাট দ্য এক্সাম্পল ইট ওয়াজ মি, এটা ইনকারেক্ট হবে কি ইট ওয়াজ আই, তাই না? আর সাবজেক্টিভ কেজে তো সবসময় আই বসেই, আই হচ্ছে যেহেতু সাবজেক্ট, আই ওয়াজ দ্য ওয়ান, তাহলে আই ডিড দিস। জাস্ট আমরা যদি এই অংশটুকুকে বাদ দিয়ে দিই তাহলে ইট ওয়াজ আর হচ্ছে হু যদি বাদ দিই তাহলে কি দাঁড়ায় আই ডিড দিস। এটা কি বলা যায় মি ডিড দিস? এটা কি বলা যাবে? এটাকে বলা যাবে। তাহলে ওইভাবে আমাকে প্রমাণ করতে হবে যে আসলে আমার কথাটা ঠিক আছে কিনা। এরপর হচ্ছে দেখো এখানে আমরা একটু এইখানে এই যে এখানে স্টার চিহ্ন দিয়েছে আমরা একটু বুঝি। Because in most instances we don't refer to a person as being it in a subject complement except maybe in a game of tag, মানে ট্যাগ কোশ্চেন ছাড়া কিন্তু আমরা আসলে কখনই কমপ্লিমেন্টে ইট ব্যবহার করে থাকি না। দ্য ইনডেফিনিট প্রোনাউন ফ্রেজ দ্য ওয়ান, এখানে দ্য ওয়ান ইউজ করা হয়েছে, ইজ ইউজ টু আইডেন্টিফাই দ্য স্পিকার অ্যাজ দ্য পারসন হু ডিড সামথিং। তাহলে আমি সেই ব্যক্তি, মানে কি আমি একজন ব্যক্তি ছিলাম, আসলে সে এই কাজটা করেছে, এইটা বোঝানোর জন্য অতএব ইটটাকে বাদ দিয়ে আমরা দ্য ওয়ান শব্দটা ইউজ করেছি। এখানে তোমরা আশা করি একটু পড়লে বুঝতে পারবা, এটা দরকার নেই। এইখানে একটু আমরা দেখি, বলা হচ্ছে ইন কনভারসেশনাল ইংলিশ ইট ইজ দিস ডিস্টিংশন ইজ মাচ লেস ফ্রিকুয়েন্টলি অবজার্ভ ফর সিম্পল সেন্টেন্সেস লাইক আওয়ার ফার্স্ট এক্সাম্পল। মানে আমরা অনেক সময় স্পোকেন ল্যাঙ্গুয়েজে ইউজ করি না, ইটস মি এরকম ইউজ করি না, ইট ওয়াজ হার, আমরা বলি না এরকম। হ্যাঁ স্যার আই অ্যাম না বলে বলি ইটস মিলন মণ্ডল, হ্যাঁ, আর ইটস মি, এগুলো ইউজ করে থাকি। কিন্তু এটা হচ্ছে কি কনভারসেশনাল ইংলিশ, বিকজ ইট ইজ ইনফর্মাল। হ্যাঁ, তাই বলছে বাট ইন রাইটিং স্পেশালি ফর্মাল আর প্রফেশনাল রাইটিং অলওয়েজ ইউজ দ্য সাবজেক্টিভ কেস ফর আ পার্সোনাল প্রোনাউন ইফ ইট ইজ ফাংশনিং অ্যাজ আ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আফটার আ লিঙ্কিং ভার্ব। তাহলে স্পোকেন ল্যাঙ্গুয়েজে ইটস মি বা হিট ওয়াজ হার এটা আমরা ইউজ করতে পারি, দিস ইজ ইনফর্মাল, বাট ইন ফর্মাল কেসেস উই হ্যাভ টু ইউজ সাবজেক্টিভ কেস। ঠিক আছে তো? এটুকুতে কোনো প্রবলেম আছে কারো? আচ্ছা, আমরা কিন্তু অনেকগুলো বিষয় পড়ে ফেলেছি, তোমরা আবার রিভাইজ করবে। এবার হচ্ছে পজিটিভ কেসে আমরা চলে আসি। তাহলে এতক্ষণ আমরা সাবজেক্টিভ কেস দেখলাম, অবজেক্টিভ কেস দেখলাম এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্টের ব্যাপারটা খেয়াল করলাম। নাও উই আর গোয়িং টু টক অ্যাবাউট পজিটিভ কেস। পজিটিভ বা জেনেটিভ কেস বলা হচ্ছে। তাহলে পজিটিভ কেস আমরা জানি প্রোনাউনের ক্ষেত্রে তো আমরা মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার এগুলো ইউজ করে থাকি, তাই না? তো এই ক্ষেত্রে আমরা প্রোনাউনের ক্ষেত্রে সেগুলো ইউজ করবো। বলছে অ্যাজ দ্য নেম ইমপ্লাইজ দ্য পজিটিভ কেস চেঞ্জ দ্য ইনফ্লেকশন অফ আ পার্সোনাল প্রোনাউন টু মার্ক পজেশন। দেয়ার আর টু ফর্মস অফ পার্সোনাল প্রোনাউন্স, একটা হচ্ছে পজিটিভ ডিটারমিনার্স আর একটা হচ্ছে কি পজিটিভ প্রোনাউন্স, তাই না? পজিটিভ ডিটারমিনার্স অ্যান্ড পজিটিভ প্রোনাউন। পজিটিভ ডিটারমিনারকে যে অবশ্যই কোনো নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। দেখো বলা হচ্ছে পজিটিভ ডিটারমিনার্স ফাংশন গ্রামাটিক্যালি লাইক অ্যাডজেক্টিভস modifying a noun or nouns. However, they cannot function as nouns in a sentence. তারা কিন্তু সেন্টেন্সে নাউন হিসেবে কাজ করে না, বরং তারা অ্যাডজেক্টিভের মতো কাজ করে কোনো নাউনের আগে বসে, কারণ এরা কখনোই নাউন ছাড়া সিঙ্গেল বসতে পারে না। যেমন মাই ড্যাডস গ্লাসেস ওয়েন্ট মিসিং, আমার বাবার গ্লাসটা মানে চশমা কি হয়ে গেছে, মিসিং হয়ে গেছে। তাহলে মাই ইজ কারেক্টলি ইউজড অ্যাজ আ পজিটিভ ডিটারমিনার মডিফাইং ড্যাড টু শো হিজ রিলেশন টু দ্য স্পিকার। কিন্তু এখানে যদি বলি দোজ গ্লাসেস আর মাই, এটা কি বলা যাবে? মাইটা কিন্তু বলা যাবে না, কারণ এরপরে তো নাউন হওয়ার কথা ছিল, তাই না? তাহলে আমি এখানে মাইন ইউজ করতে হবে। এখানে কি ইউজ করতে হবে? মাইন।
সো মাই মাই ইজ ইনকারেক্টলি ইউজ ওটা অ্যাজ তো আ ওটা পজিটিভ তো ডবল পজিটিভ না স্যার? হ্যাঁ ডাবল পজিটিভ ডবল কোনটা পজিটিভ আবার হচ্ছে পজিটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে, কাজ যে করবে মাইন্ডটা। হ্যাঁ মাইন্ডটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই বলছে ডাবল পজিটিভ মানে হচ্ছে নাউনটা উজ্জ্ব থাকবে, ঠিক আছে? তো নাউনটা কি থাকবে? উজ্জ্ব থাকতে পারে। যেমন আমি যদি একটা সেন্টেন্স এখানে লিখি, বললাম দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি, এটা হয় আমার বাড়ি, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমি হাউস ইউজ একবার করেছি। আবার যদি বলি দিস হাউস ইজ মাই হাউস, এটাকে বলা যাবে? স্যার শুনতে খারাপ লাগছে। একই সেন্টেন্সে ওয়ার্ড রিপিটেশন দূষণীয়, তাই আমরা এখানে মাই হাউস না বলে যদি বলি মাইন, তাহলে মাইন মানেই হচ্ছে এখানে কিন্তু অলরেডি আমরা বুঝে ফেলেছি এখানে কী কী আছে, মাই হাউস, এই কথাটা এখানে এসে গেছে। আবার আমরা বলতে পারি যে আওয়ার্স ইজ আ বিউটিফুল কান্ট্রি, তাই না? এখানে আওয়ার্সটা কি বলতো? আওয়ার কান্ট্রি স্যার। পজিটিভ প্রোনাউন, তাই না? এই আওয়ার্স মানে আসলে আমরা বুঝে নিতে পারি যেখানে কান্ট্রি কথাটা উজ্জ্ব আছে। আমরা এখানে বলতে চাইছিলাম আওয়ার কান্ট্রি, কিন্তু যেহেতু একবার সেন্টেন্সে কান্ট্রি কথাটা আছে, তাই আমি ইউজ না করে জাস্ট প্রোনাউন দিয়ে পজিটিভটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আমি এখন বলতে পারি কি, রহিমস ইজ আ নাইস হাউস, মানে কি এখানে রহিমস মানে কি? এখানে কি বলতে চাইছিলাম বলো তো? রহিমস বলতে স্যার আমরা রহিমে, রহিমের, তাহলে আমরা কি লিখবো এই জায়গায়? রহিম হ্যাঁ তাই তো আমরা বলতে হ্যাঁ রহিমস রহিম হাউস, রহিমস হাউস, তাহলে এখানে আমরা জাস্ট হাউসটা কিন্তু উজ্জ্ব করে ফেলেছি, তাই না? তো এইখান থেকে আমরা একটু পার্থক্যটা বুঝি। তাই বলছে দেখো এখানে মাই গ্লাস বলার কথা ছিল। পজিটিভ প্রোনাউন্স আর পার্সোনাল প্রোনাউন্স ইন দ্য পজিটিভ কেস হুইচ হ্যাভ দ্য গ্রামাটিক্যাল ফাংশন অফ নাউন্স, যে সরাসরি নাউনের কাজ করে, তাই বলছি আমরা প্রোনাউন, নাউনের পরিবর্তে। যেমন আই ক্যান সি মাইন থ্রু দ্য উইন্ডো, এখানে মাইন দিয়ে আসলে কি বোঝানো হলো? আই ক্যান সি মাইন থ্রু দ্য উইন্ডো, স্যার আমি নিজেকেই নিজেকে দেখতে পাচ্ছি এরকম। তাহলে মাইন দিয়ে কি আসলে মানে কি বলতে যাচ্ছে এখানে? মাইন এখানে কি এটা তো ওর কোনো জিনিস, বাইরে কোনো গাড়ি, হ্যাঁ, ওর জিনিস। তাই বলছে ইউ সেইড ইউ বট ইয়ার্স ফর $50, জেনি সিমস প্রিটি শিওর দ্যাট দ্য বুকস ইজ হার্স, এটা ঠিক আছে, বুকস ইজ হার্স। Beware that the possessive determiners and possessive pronouns for the third person masculine and third person neuter are the same. His, its, একই রকম দেখতে লাগে কিন্তু। Although its is often more used as a possessive determiner in the phrase its own. For example, he said it was his computer, but I don't think it is actually his. এই হিজ আর এই হিজ দুটা কি একই রকম না? কারণ এর পজিটিভ প্রোনাউনও যা, পজিটিভ অ্যাডজেক্টিভও কিন্তু দেখতে তাই। তাহলে এখানে এটা হচ্ছে কি পজিটিভ প্রোনাউন, আর এখানে হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ। এখন আমি একটা সেন্টেন্স লিখব, এখানে একটু বলবা যেখানে কোনটা কি। যেমন বললাম আই হ্যাভ রিটার্ন হার বুকস, এইখানে কি হলো ঘটনাটা? কোন হারটা কি বলো তো এখানে? স্যার আমি তাকে তার বই ফেরত দিয়েছিলাম। হ্যাঁ আমি তাকে তার বই ফেরত দিয়েছিলাম, তাই না? তাহলে জি এখানে স্যার। হারটা কি বলো তো? হারটা হচ্ছে অবজেক্ট, তাই না? জি স্যার। আর হ্যাঁ এই স্যার। হারটা হচ্ছে পজিটিভ ডিটারমিনার বা পজিটিভ অ্যাডজেক্টিভ, তাই না? কারণ এইখানে দেখো আবার পজিটিভ প্রোনাউন মানে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং অবজেক্ট এই দুটো আবার দেখতে একই রকম, কিছু কিছু জায়গায় আছে না দেখতে একই রকম, এই জন্য একটু খেয়াল করতে হবে যে এই জায়গায় বুঝতে হবে যে কোনটা কীভাবে ব্যবহার হচ্ছে। আচ্ছা, তো এইখানে আমরা একটা কুইজটা দেখি, যে কুইজটা এটা শেষ করে আজকে আমরা শেষ করব। কুইজটা বলো। What determines if a personal pronoun is in the subjective case?
কোনটা ডিটারমাইন করে যে এটা সাবজেক্টিভ না অবজেক্টিভ কেসে আছে? স্যার এটা এ হবে, আমেরিকা। মানে যে অ্যাকশন পারফর্ম করে, তাই না? করছেন, বলছে ইফ জি ইটস স্যার। দ্য পার্সন অর থিং পারফর্মিং দ্য অ্যাকশন, যে রিসিভ করে তারা তো অবজেক্ট হয়ে যায়, তাই না? ইনডাইরেক্ট অ্যাকশন রিসিভ করে তাকে বলে ইনডাইরেক্ট ডাইরেক্ট অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট, রিসিভিং দ্য ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অবজেক্ট। আর যে হচ্ছে ইফ পার্সন অর থিংস ডেমনস্ট্রেট পজিশন, পজিশন হলে পজিটিভ, তাই না? এরকম একটা ব্যাপার। এবার হচ্ছে পরে 2 নম্বর কোশ্চেন, স্যার এটা বাংলাদেশ অ্যাজ অ্যান অবজেক্ট, বলছে অ্যাডজেক্টিভ। হাউ ডাজ আ পজিটিভ ডিটারমিনার ফাংশন গ্রামাটিক্যালি, কিসের কাজ করে? অ্যাডজেক্টিভ, তাই তো? তারপর কোন ক্ষেত্রে পজিটিভ ডিটারমিনার এবং পজিটিভ প্রোনাউন একই? কার ক্ষেত্রে? এখন হিসাব পাতিতে যেতে হবে একটু, তাই না? হিসাব পাতি তো দেখি, আমি এখানে লিখছি, তোমরা একটু দেখো, এটা মনে হয় চোখে এখনো আসেনি সবার। আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স। বললাম ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স। এরকম করে বললাম হচ্ছে হি, হিম, হিজ, হিজ, হি, তারপর হচ্ছে কি শি, হার, হার, হার্স, ইট, ইট, ইটস, ইটস। তারপর হচ্ছে দে, দেম, দেয়ার, দেয়ার্স। কোথায় পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ দুটো একই? কোন জায়গায় বলো দেখি? যেমন এই যে তৃতীয় নম্বরটা হচ্ছে সবসময় পজিটিভ অ্যাডজেক্টিভ, মানে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার। আর পজিটিভ প্রোনাউন হচ্ছে মাইন, মানে শেষেরগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। তা এই দুটো কোন জায়গায় দুইটা একই রকম? এটা না, দেখো তো। আর এই জায়গায় এই দুটো না, আর বাকিগুলো কি দেখো, এটা কি একই রকম না ভিন্ন? বলো। ভিন্ন ভিন্ন। ভিন্ন, এখানে ভিন্ন, এখানে ভিন্ন, এখানেও ভিন্ন, বাকিগুলো সব ভিন্ন। তার মানে এখানে কিন্তু আমাদের বলেছিল এই কথাটাই, যে শুধুমাত্র এই যে হিজ, হিজ আর ইটস, ইটস, এইখানেই হচ্ছে পজিটিভ ডিটারমিনার আর পজিটিভ প্রোনাউন কিন্তু একই, ঠিক আছে? এইখানে, তার মানে এখানে যদি আমরা বলি তাহলে কোনটা হবে উত্তর বলো? স্যার হিজের ই ক্ষেত্রে হবে স্যার, আর ইটসের ক্ষেত্রে, তাই তো? তাহলে হচ্ছে বি আর সি, তার মানে উত্তর হচ্ছে সি। ই। 4 নম্বরে কি হচ্ছে? ইন দ্য ফলোয়িং সেন্টেন্স হুইচ পার্সোনাল প্রোনাউন ইজ ইন দ্য অবজেক্টিভ কেস। এখানে অবজেক্টিভ কেস কোথায় আছে? হিম, আই আছে, হিম আছে, হি আছে। তার মানে এখানে কোনটা অবজেক্টিভ কেসে হচ্ছে? হিম, তাই না? শুধু আমি একটু জি দ্রুত স্যার, বলে হিম। দিলাম। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ আ পজিটিভ ডিটারমিনার? পজিটিভ ডিটারমিনার নাউনের আগে বসবে, তার মানে হার্স হবে না, এখানে মাই হতে পারে নাকি, কারণ রেসিপির আগে বসেছে। আইও হবে না, ইউ হচ্ছে অবজেক্টিভ কেজে, আই হচ্ছে সাবজেক্টিভ কেজে, সি হচ্ছে সাবজেক্টিভ, তারপরে হচ্ছে হি হচ্ছে সাবজেক্টিভ, হি হচ্ছে সাবজেক্টিভ, হিজ হচ্ছে এখানে হিজ হ্যাড হিজ, হিজ হচ্ছে কিন্তু পজিটিভ প্রোনাউনে আছে। আর দিয়ার্স এটা পজিটিভ প্রোনাউনে আছে, দে হচ্ছে সাবজেক্টিভ কেজ, তার মানে পজিটিভ ডিটারমিনার শুধুমাত্র কোথায় আছে? মায়ের জায়গায়। হ্যাঁ, এইটা হচ্ছে। এ হবে স্যার। তো এই পর্যন্ত আমরা আলোচনা করলাম, তোমরা আবার একটু ভালো করে রিভাইজ দিয়ে ফেলবে, ঠিক আছে তো? ওকে স্যার। আচ্ছা, আমি তোমাদের একটু আগায়ে দিই। হ্যাঁ, মানে রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যাপারটা তোমরা নিশ্চয়ই, পার্সোনাল প্রোনাউনের রিফ্লেক্সিভ প্রোনাউন, এই অপশনটা তোমাদের পড়া থাকলো, বাড়তি অংশ। হ্যাঁ, ছোট অংশ, মানে
দুটা মিলে একসাথে, কিন্তু ইন্টেন্সিভ আর রিফ্লেক্সিভ এই দুটো নিয়ে তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করবো যে তোমরা কি বুঝেছো, তারপর ইনডেফিনিটটা পরে হলেও চলবে। তাহলে বাকি অংশগুলোর সাথে এই দুটো অ্যাড করে নিবা। তাহলে এই পর্যন্ত আমাদের পড়া থাকলো 83 পেজ এখানকার। ওকে, সো দিজ আর দ্য থিংস টুডে। বাকি সব বোঝা গেছে তো নাকি বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো? জি স্যার, এখন বাসায় একটু পড়ি, তাহলে আরো হয়তো হ্যাঁ, ক্লিয়ার হওয়া যাবে স্যার। আচ্ছা, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আগামী ক্লাসে বলবা। তবে আমি তো না একটু লাফিয়ে লাফিয়ে গেলাম, তোমরা অবশ্যই প্রত্যেকটা বিষয় ভালো করে দেখবে। হ্যাঁ, ওকে স্যার। ওকে। তো তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো। এমনি কোনো প্রবলেম আছে কোনো কিছুতে? পড়াশোনা ঠিকমতো চলছে তো সবার? এই তো স্যার চলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে, ওকে, তো ভালো থাকো, বাই।